গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ধ্বনি পরিবর্তন সেশনটা করব। ধ্বনি পরিবর্তনের সাথে আমাদের কিছু বিরোচন পার্ট আছে। আমরা গতকালকে কি পড়েছিলাম? আমরা গতকালকে হচ্ছে ধ্বনীয় বর্ণ পড়েছিলাম। আজকে আমরা সেই ধ্বনিটা কিভাবে পরিবর্তন হচ্ছে, বর্ণগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে আমাদের উচ্চারণের সুবিধার্থে আমরা ঠিক কিভাবে এই ধ্বনির ভিতরকার পরিবর্তনগুলো ঘটছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সবাই সেশনে মনোযোগ দিবেন। আমি একদম বেসিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সবাই মনোযোগ সহকারে সেশনটা করবেন। আর যেটা ব্যাপার, সবার যদি মনে হয় যে এই কথাটা আরেক, ধ্বনি জিনিসটা কি, ধ্বনি, গতকালকে আমরা দেখেছি ধ্বনি আসলে কাকে বলে। আমরা যা উচ্চারণ করি তাই হচ্ছে ধ্বনি। আমরা যা উচ্চারণ করি তাই হচ্ছে ধ্বনি। হ্যাঁ, এখন ধ্বনির পরিবর্তনটা আসলে কিভাবে ঘটে? আমরা জানি আমাদের ভাষা হচ্ছে গতিশীল, একদম বহমান নদীর মতো, তাই না? কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের ভাষা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তো এই ভাষার পরিবর্তনের সাথে আমাদের ধ্বনিরও কিন্তু পরিবর্তন ঘটে। এই ধ্বনির পরিবর্তনটা বিভিন্ন উপায়ে হতে পারে। আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা ধ্বনির পরিবর্তনটা করি, বা আমাদের অসতর্কতা বশত কিন্তু ধ্বনির পরিবর্তনটা হয়। যেমন আমরা ছোটবেলায় কি বলতাম? আমরা রিক্সা কি বলতাম? আমরা কিন্তু অনেকে রিক্সা বলতে পারতাম না, আমরা কি বলতাম? রিস্কা। আমরা কি বলতাম? রিস্কা। এই যে আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা রিক্সাকে রিক্সাকে রিস্কা বলতেছি। তো এটাও কিন্তু একটা ধ্বনির পরিবর্তন, ঠিক আছে? তো এই যে উচ্চারণের সুবিধার জন্য বা অসতর্কতার জন্য, হ্যাঁ, ধ্বনির যে বদল আসে, ধ্বনির মধ্যে যে পরিবর্তনটা আসে, ওটাকে আমরা বলতেছি কি? ওইটাকে আমরা বলতেছি ধ্বনি পরিবর্তন। এটাকে আমরা বলতেছি ধ্বনি পরিবর্তন। এখন এই ধ্বনি পরিবর্তনটা কয়েকটা ভাবে ঘটতে পারে। কি কি উপায়ে ঘটতে পারে দেখেন। ধ্বনি, একটা শব্দ থেকে ধ্বনি লোপ পেতে পারে, অর্থাৎ একটা শব্দ থেকে ধ্বনি বিলুপ্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি বললাম আমি বললাম আজি। হ্যাঁ, আজি শব্দটা ছিল আজি, আজি থেকে কি হয়ে গেল? আজ। এই শেষে যে ই ধ্বনিটা ছিল, এটা কি হয়ে গেল? বিলুপ্ত হয়ে গেল। তাহলে ধ্বনি লোপের মাধ্যমে ধ্বনি পরিবর্তন হতে পারে। আবার ধ্বনির আগমন, হ্যাঁ, নতুন একটা ধ্বনির আগমন হতে পারে। এই ধ্বনির আগমনটা কিভাবে হয়? আমার শব্দটা ছিল, আমরা স্কুল পড়ি না? স্কুল, হ্যাঁ, স্কুল, এই স্কুল থেকে কি হয়ে গেল? স্কুল। এই যে শব্দের শুরুতে নতুন একটা কি ই ধ্বনি আসলো, ধ্বনির আগমন হতে পারে। আবার কি ধ্বনির রূপান্তর হতে পারে, মানে একটা ধ্বনি পরিবর্তন হয়ে অন্য একটা ধ্বনি হয়ে যেতে পারে। যেমন আমি বললাম আমার শব্দটা ছিল কপাট। কপাট থেকে কি হয়ে গেল? কবাট। কপাট থেকে হয়ে গেল কবাট। এই যে কি হয়ে গেল? হয়ে গেছে। তাহলে কিভাবে হতে পারে? ধ্বনির রূপান্তর হতে পারে। আরেকটা কি হইতে পারে বলেন তো? ধ্বনির স্থান বিনিময়। ধ্বনির স্থান বিনিময় মানে কি? একই শব্দের মধ্যে ধ্বনিগুলো কি করতে পারে? জায়গা বদল করতে পারে। এই যে আমি লিখলাম না, শুরুতে একটা উদাহরণ বললাম, রিক্সা, কি হয়ে গেল? রিস্কা। এখানেও আমার র বর্ণ আছে, এখানে স বর্ণ বা ধ্বনি আছে। তাহলে এই রিক্সাটা কি করছে? এই জাস্ট জায়গা বদল করছে। আজকে আগে মাঝখানে ছিল, শেষে চলে গেছে। দন্ত হচ্ছে, আহ সরি, মূর্ধন্য ওই তালব্য হচ্ছে শেষে ছিল, মাঝখানে চলে আসে। জাস্ট কি হইলো? স্থান বিনিময় করছে, ঠিক আছে? তো আমরা কি দেখলাম? ধ্বনির পরিবর্তন কয়েকটা উপায়ে ঘটতে পারে। কি কি উপায়ে ঘটতে পারে? নাম্বার ওয়ান, একটা শব্দ থেকে ধ্বনির বিলুপ্ত হতে পারে। নাম্বার টু, একটা শব্দের মধ্যে ধ্বনির আগমন হতে পারে, নতুন একটা ধ্বনি চলে আসতে পারে। নাম্বার থ্রি হচ্ছে ধ্বনির রূপান্তর হতে পারে, একটা ধ্বনি পরিবর্তন হয়ে অন্য একটা ধ্বনিতে আহ কনভার্ট হতে পারে। আরেকটা কি হতে পারে? ধ্বনির স্থান বিনিময়, শব্দের মধ্যে ধ্বনিগুলো কি করতে পারে? নিজেদের মধ্যে জায়গা বদল করতে পারে। ক্লিয়ার? ধ্বনি পরিবর্তন কিভাবে হয় ক্লিয়ার? আপনারা জাস্ট আমি যখন বলবো একটু কমেন্ট সেকশনে করবেন, হ্যাঁ, রিপ্লাই করবেন যে বুঝছেন কিনা। সামনে এগুলো আমরা ডিটেলস আলোচনা করব, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, সামনে আমরা ডিটেলস আলোচনা করব ধরে ধরে। আচ্ছা, ধ্বনির প্রকারভেদ, মানে ধ্বনি কত প্রকার, ধ্বনির পরিবর্তন কত প্রকার, এগুলো কখনোই পরীক্ষায় আসবে না। ধ্বনির প্রকারভেদ সাধারণত মোটা দাগে দুই ভাবে হইতে পারে। কি কি? এক হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আরেকটা হচ্ছে আমার একটা হচ্ছে আমার স্বরধ্বনি পরিবর্তন, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। স্বরধ্বনির মধ্যে পরিবর্তনগুলো কিভাবে হতে পারে? স্বরধ্বনির মধ্যে পরিবর্তন হতে পারে, স্বরের আগমন হতে পারে, যে একটু আগে আমরা দেখলাম ধ্বনির আগমন। স্বরের লোপ হতে পারে, হ্যাঁ, একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনি পরিবর্তন হতে পারে, স্বরসংগতি হতে পারে। তো এগুলো হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। আবার ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনগুলো কিভাবে হয়? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন গুলো কিভাবে হইতে পারে? যেমন ধ্বনি স্থান বিনিময় করতে পারে, কোন একটা ধ্বনির লোপ পেতে পারে, হ্যাঁ, কোন একটা ধ্বনির পরিবর্তন হতে পারে।
ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন উদাহরণ কি কি? সমীভবন, ধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন চ্যুতি, এগুলো হচ্ছে আমার ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের উদাহরণ। তাহলে স্বরধ্বনির পরিবর্তনের উদাহরণ কি কি? স্বরধ্বনির পরিবর্তনের উদাহরণ হচ্ছে আমার আহ স্বরাগম, স্বরলোপ, স্বরসঙ্গতি। হ্যাঁ, মোটামুটি এগুলো। আবার ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন উদাহরণ কোনগুলো? সমীভবন, ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন চ্যুতি। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট আপনাদেরকে বলার জন্য আর কি বললাম। আচ্ছা, চলেন আমরা এবার শুরু করব। স্বরাগম, আমরা শুরুতে কি দেখছিলাম যেন? ধ্বনি পরিবর্তন কয়েকটা উপায়ে ঘটতে পারে, তার মধ্যে একটা উপায় হচ্ছে ধ্বনির আগমন। হ্যাঁ, ধ্বনির আগমন। এখন এই যে স্বরধ্বনির পরিবর্তনগুলো, স্বরধ্বনির পরিবর্তনগুলো কি কিভাবে হতে পারে? স্বরাগমের মাধ্যমে হতে পারে, স্বরলোপের মাধ্যমে হতে পারে। এরপরে হচ্ছে আমি কি দেখলাম, এরপরে অপিনিহিতি হতে পারে, আবার স্বর স্বরসঙ্গতি হতে পারে। এই বিভিন্ন কারণে স্বরধ্বনি পরিবর্তনগুলো হয়, প্রত্যেকটা টাইপ আমরা এখন ধরে ধরে পড়বো। চলেন, স্বরাগম। স্বর আগম, আগম মানে কি? আগম মানে হচ্ছে আগমন। কিসের আগমন? কিসের আগমন? স্বরের আগমন, তাই না? এখন এই স্বর, নতুন একটা যে স্বরের আগমন হবে, এই স্বরটা কোথায় বসবে? এই স্বরটা শব্দের শুরুতে বসতে পারে, শব্দের শুরুতে বসতে পারে। আদি মানে কি? আদি মানে সুর। শব্দের শুরুতে বসতে পারে, শব্দের মধ্যে বসতে পারে, শব্দের শেষে বসতে পারে, অর্থাৎ অন্তে বসতে পারে। তাহলে আমরা কি দেখলাম? উচ্চারণের সুবিধার জন্য কোনো কারণে শব্দের শুরুতে, মধ্যে বা শেষে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো? স্বরাগম বলবো। এখন এই যে শব্দের শুরুতে, মাঝখানে, শেষে তিনটা জায়গায় স্বরধ্বনি আসতে পারে, এটার উপর ভিত্তি করে স্বরাগমকে আমরা কয় ভাগে ভাগ করছি? কয় ভাগে? তিন ভাগে ভাগ করছি। কি কি? আদি স্বরাগম। এরপরে কি? যে যদি শুরুতে আসে, শব্দের শুরুতে এলে, স্বরধ্বনি এলে, তাকে আমরা কি বলবো? আদি স্বরাগম। এখন দেখেন কিভাবে শব্দের শুরুতে স্বরাগমটা আসলো। আমার শব্দটা ছিল স্কুল। স্কুল। এই স্কুলটাকে আমাদের মানে বাবা মায়েরা একটু ইয়া করে বলতো না যে স্কুলে যাবি না, স্কুলে যাবি না? বা আমাদের নানি দাদিরা কি বলে, তোর আজকে স্কুল নাই? আমার শব্দটা ছিল কি? স্কুল। স্কুল। কিন্তু এটাকে আমরা অনেক সময় উচ্চারণের, সহজে উচ্চারণের জন্য, উচ্চারণের সুবিধার জন্য কি বলতেছি? স্কুল। এখন দেখুন তো, এখানে কোনো ই ধ্বনি ছিল? ছিল না। একটা, এই যে স্কুল থেকে স্কুল হইলো, কি আসছে? একটা ই ধ্বনি আসছে। কোথায় আসছে? ই ধ্বনিটা কোথায় বসছে? শব্দের শুরুতে। ই ধ্বনিটা বসছে শব্দের শুরুতে। তাহলে স্কুল থেকে স্কুল, এটা কোন স্বরধ্বনির উদাহরণ হবে? আদি স্বরাগম। আদি স্বরাগম মানেই হচ্ছে শব্দের শুরুতে নতুন করে একটা স্বরধ্বনি বসবে। আবার দেখেন, স্ত্রী। স্ত্রী থেকে কি হয়ে গেল? স্ত্রী। স্ত্রীটা দে আমার জামাটা ইস্ত্রি করতে হবে। আমরা বলি না স্ত্রীটা দে আমার জামাটা ইস্ত্রি করতে হবে? আবার বলি না আমার আমার ঘরের স্ত্রী আমাকে জ্বালায় রাখতেছে না? হ্যাঁ, ছেলেদের একটা কমন কমপ্লেন, স্ত্রীর জ্বালায় ঘরে যেতে পারতেছি না। তো স্ত্রী একটু ঢং করে বললাম, আমি একটু বিকৃত করে বললাম। স্ত্রী থেকে কি? স্ত্রী, স্ত্রী। স্ত্রী থেকে কি বললাম? স্ত্রী। স্ত্রী। এই যে নতুন একটা ইধেনি কোথায় বসছে? শব্দের শুরুতে। আবার আমরা বলি না স্পর্ধা। 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 হ্যাঁ, তোমার তো স্পর্ধা কম না? এটাকে আমাদের যারা নানি দাদিরা একটু ঢং করে বলে না, আস্পর্ধা, তুই তো অনেক আস্পর্ধা দেখাইতেছিস আমার সাথে, তোর আস্পর্ধা তো কম না। এই যে আধুনিক কোথায় আসছে? শব্দের শুরুতে। আবার স্টেশন থেকে কি? স্টেশন। স্টেশন থেকে স্টেশন। হ্যাঁ, এই প্রত্যেকটা ধ্বনি শব্দের শুরুতে আসার কারণে এটাকে আমরা বলবো আদি স্বরগম। এরপর আসি মধ্য স্বরগমটা কি? মধ্য মানে তো বুঝতেই পারতেছি আমরা, কি হবে? শব্দের মাঝখানে আসবে। শব্দের মাঝখানে আসবে মানে শব্দের মাঝখানে নতুন একটা স্বরধ্বনি আসবে। এখন সেই শব্দের মাঝখানেটা কেমন? এই যে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে, এটা খুব খেয়াল কইরা। মধ্য স্বরাগম মানেই হচ্ছে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটা কি আসবে? স্বরধ্বনি আসবে। সবসময় যুক্ত ব্যঞ্জন নাও থাকতে পারে, যুক্ত ব্যঞ্জন ছাড়াও শব্দের মাঝখানে স্বরধ্বনি আসতে পারে। ঠিক আছে, এটা আমরা দেখবো সামনে। যাই হোক, আচ্ছা, মধ্য স্বরাগমের আরো কয়টা নাম আছে। একটা হচ্ছে স্বরভক্তি, একটা হচ্ছে স্বরভক্তি, আরেকটা কি? আরেকটা হচ্ছে বিপ্রকর্ষ। আরেকটা হচ্ছে বিপ্রকর্ষ। আচ্ছা, এটাকে স্বরভক্তি কেন বলতেছি? স্বরভক্তি, ভক্তি মানে হচ্ছে পৃথক করা। মানে একটা, এই যে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে নতুন একটা স্বরধ্বনি এসে কি করতেছে? এই যে যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে ফেলতেছে। শব্দটা ছিল তয় নয়, এটা যুক্ত অবস্থায় ছিল। এই মাঝখানে রত্ন। রত্ন, মাঝখানে একটা কি আসছে? স্বরধ্বনি আসবে। রত্ন থেকে হয়ে গেল কি? রতন। এই যে দেখেন, আমার শব্দটা ছিল প্রথমে রত্ন। রত্ন,
রত্নটাকে যদি আমরা ভাঙি, রত্নটাকে যদি আমরা ভাঙি, হ্যাঁ, এটাকে আমরা কি পাবো দেখি একটু। র, রত্ন, র যোগ অ যোগ ত যোগ ন, তাই তো পাবো, তাই না? রত, রত, র যোগ, আবার লাস্ট শেষে আবার একটা অ হবে, রত্ন, রত্ন, তাই না? র যোগ অ যোগ ত যোগ ন যোগ অ, রত্ন। এটা পাচ্ছি, এটা আমার ছিল শব্দটা। এটাকে যদি আমি ভেঙে ফেলি, যুক্ত বর্ণটাকে যদি ভেঙে ফেলি, তাহলে আমরা কি পাবো? সমান সমান রতন। রতনটাকে যদি ভাঙি, র যোগ অ যোগ ত যোগ অ যোগ ন, এই যে রত্ন থেকে হয়ে গেল রতন। এই উচ্চারণ করেন তো, রত অন, এখানে একটা অধ্বনি আসছে না? রত অন, এই যে শব্দটা ছিল তয় ন যুক্ত অবস্থা, এটাকে ভেঙে ফেলছে প্রথমে, ভেঙে রত্নর জায়গায় রত অন, এই তয়ের মাঝখানে, ত আর নয়ের মাঝখানে কি আসছে? একটা অধ্বনি আসছে। এখন এই যে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে কোনো একটা স্বর বসিয়ে, এই যে যুক্ত ব্যঞ্জনটাকে আমরা ভেঙে আলাদা করে দিচ্ছি, পৃথক করে দিচ্ছি, এই কারণে এটাকে বলতেছি আমি স্বরভক্তি। হ্যাঁ, ভক্তি মানে হচ্ছে পৃথক হয়ে যাওয়া। আবার বিপ্রকর্ষ কেন বলি? বিপ্রকর্ষ কেন বলি বলেন তো? বিপ্রকর্ষ মানে হচ্ছে ব্যবধান সৃষ্টি করা। অর্থাৎ নতুন আগত যে স্বরবর্ণটা আসছে, এটা যুক্ত বর্ণের মাঝখানে বসে এই দুইটা বর্ণের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করে দেয়, তাই না? আগে এরা একসাথে ছিল, মাঝখানে অধ্বনি এসে দুইটাকে, দুজনের মাঝখানে কি করে দিছে? বিচ্ছেদ করে দিছে, একটা ব্যবধান সৃষ্টি করে দিছে। এই কারণে এটাকে আমরা বলি বিপ্রকর্ষ। হ্যাঁ, কেন স্বরভক্তি বলা হচ্ছে, কেন বিপ্রকর্ষ বলা হচ্ছে, আশা করি ক্লিয়ার। এখন দেখেন মধ্য স্বরগমে কিভাবে নতুন স্বরধ্বনি আসতেছে। এই যে আমরা দেখলাম রত্ন, রত্ন, এখান থেকে কি হয়ে গেল? রতন। উচ্চারণ করেন তো, রত্ন। তয় ন যুক্ত অবস্থায় আছে, আমরা একসাথে উচ্চারণ করতেছি। যখন এই যুক্ত বর্ণটা ভেঙে যাচ্ছে, মাঝখানে একটা নতুন অধ্বনি আসতেছে, কোথায় বসছে? এই যে র যোগ ত যোগ অ, এখানে বসছে, অর্থাৎ মাঝখানে, রতন। আবার আমি যদি দেখি, এই ধর্ম, 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 এখানে রটা কি আছে? রেফ আকারে ময়ের সাথে যুক্ত অবস্থা আছে, ধর্ম। ধর্ম থেকে হয়ে গেল ধরম, ধর্ম থেকে হয়ে গেল ধরম, ধর্ম, ধর্ম। এখানে কোন আমি অধ্বনি উচ্চারণ করতেছি, এই ধর্মকে যদি আমি ভাঙি, ধর্মকে যদি ভাঙি কি পাবো? ধ যোগ, ধ যোগ, ধ যোগ অ যোগ র যোগ ম যোগ অ, এটা হচ্ছে ধর্ম। এটাকে যদি আমি মানে আমার মধ্য স্বরগম হয়, নতুন স্বর আসে, কি হবে? ধরম। এখানে দেখেন, ধ যোগ অ যোগ র যোগ অ যোগ ম, মানে ধরম, অর্থাৎ মাঝখানে একটা অধ্বনি আসছে। তাহলে আমরা কি দেখলাম? যুক্ত ব্যঞ্জনের মাঝখানে যদি কোনো স্বরধ্বনি আসে, স্বরধ্বনি এসে যুক্ত ব্যঞ্জনটাকে কি করবে? ভেঙে আলাদা করে ফেলবে, ভেঙে আলাদা করে মাঝখানে একটা নতুন স্বরধ্বনি বসবে। তখন সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো মধ্য স্বরগম। আবার যদি বলি প্রেক, শব্দটা ছিল প্রেক, প্রেক থেকে কি হয়ে গেল? প্রেক, প্রেক থেকে কি হয়ে গেল? পেরেক, পেরেক। এই যে র এবং প আর র একসাথে ছিল, প র ফলা, তাই না? প আর র একসাথে ছিল, এই প আর রটাকে ভেঙে ফেলছে, পেরেক। ভেঙে কি আসছে? মাঝখানে একটা এ ধ্বনি আসছে। মধ্য স্বরগমটা ক্লিয়ার কিনা বলেন? এটা নিয়ে অনেকেরই প্যাচ লাগে, অনেকেরই প্যাচ লাগে। আবার দেখেন প্রীতি, প্রীতি থেকে কি হয়ে গেল? প্রীতি থেকে, প্রীতি থেকে কি হয়ে গেল? পিরিতি। প্রীতি থেকে কি হয়ে গেল? পিরিতি। প্রীতি থেকে পিরিতি। মাঝখানে কি এটা ই ধ্বনি যুক্ত হইছে, পিরিতি, মাঝখানে একটা ই ধ্বনি যুক্ত হইছে। আচ্ছা, এবার আসি অন্তঃস্বরগম। অন্তঃস্বরগমটা কি? অন্তঃস্বরগমটা হচ্ছে খুবই সোজা, শব্দের শেষে নতুন একটা স্বরধ্বনি আসবে। আমার শব্দটা কি ছিল প্রথমে? শব্দটা ছিল বেঞ্চ। সমস্যা না, এখানে অনেক দাগাদাগি হয়েছে, এগুলো আমি হচ্ছে ইয়া করে দিব, মুছে তারপরে দিয়ে দিব। তাই নাকি? আচ্ছা, শব্দটা ছিল বেঞ্চ, বেঞ্চ থেকে কি হলো? বেঞ্চ ই, এই বেঞ্চের সাথে একটা ই ধ্বনি যুক্ত হয়েছে। কোথায় যুক্ত হয়েছে? শব্দের শেষে। হ্যাঁ, শব্দের শেষে, বেঞ্চ থেকে বেঞ্চ ই, সত্য থেকে সত্যি, এই ই ধ্বনিটা কোথায় যুক্ত হয়েছে? শব্দের শেষে। শব্দের শেষে ই ধ্বনি যুক্ত হওয়ার কারণে এটাকে আমরা বলবো অন্তঃস্বরগম। তাহলে স্বরগমের প্রকারভেদ আমরা কি কি দেখলাম? আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্তঃস্বরগম। আদি স্বরগম হচ্ছে শব্দের শুরুতে স্বরধ্বনি আসবে, মধ্য স্বরগম হচ্ছে শব্দের মাঝখানে স্বরধ্বনি আসবে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি আসবে, যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনিটি বসে যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে আলাদা করে ফেলবে, আলাদা করে এদের দুইজনের মাঝখানে বসবে। কি একটা অবস্থা, কত বড় মানে কাবাব মে হাড্ডি হয়েছে ব্যাপারটা এরকম। এরা সুখে শান্তিতে একসাথে ছিল যুক্ত অবস্থায়, এই দুইজনকে ভেঙে আলাদা করে ফেললো, বিচ্ছেদ ঘটাই দিল, মাঝখানে একটা অধ্বনি আসলো। এটাই হচ্ছে মধ্য স্বরগম।
আচ্ছা, আদি ও অন্তঃস্বরাগমের এখানে আরো কিছু উদাহরণ আছে, দেখেন। আদি স্বরাগম কি দেখলাম আমরা? স্কুল থেকে স্কুল প্রথমে বসছে, স্টেশন থেকে স্টেশন, স্ত্রী থেকে স্ত্রী, স্পর্ধা থেকে আসপর্দা। অন্তঃস্বরাগম শব্দের শেষে আসবে, বেঞ্চ থেকে বেঞ্চি, দিশ থেকে দিশ এই দেখেন শব্দটা ছিল দিশ, দিশ, শেষে একটা কি আসছে? ধ্বনি আসছে, দিশ থেকে দিশা। পোক্ত, এই কোন ব্যঞ্জন বর্ণের নিচে যদি হসন্ত থাকে তার মানে এখানে কোনো অধ্বনি নাই। দেখেন, এটা একটু সবাই মনে রাখবেন, কোনো ব্যঞ্জন ধ্বনি যদি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটা মানে অদেখা থাকে, যে অটা আমরা দেখতে পারি না। যেমন সত্য, এখানেও কিন্তু একটা অধ্বনি আছে। হ্যাঁ, সব স্টেশন, এখানে একটা অধ্বনি আছে। মানে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথেই সাধারণত একটা অধ্বনি থাকে। হ্যাঁ, উচ্চারণের সুবিধার জন্য। তবে কোনো শব্দের নিচে যদি এরকম হসন্ত থাকে, হসন্ত থাকা মানে হচ্ছে ওইখানে কোনো অধ্বনি নাই, ওইখানে কোনো অধ্বনি উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, প্রত্যেকটা অধ্বনি বলতে কি, প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনি থাকে আর কি। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনি থাকে, কোনো কারণে যদি হসন্ত থাকে তো ওইখানে কোনো কি নাই, স্বরধ্বনি বা অধ্বনি নাই। কিন্তু তাহলে কি পোক্ত, পোক্ত, পোক্ত উচ্চারণ করতে হবে কি পোক্ত, পোক্ত। এই যে পোক্ত শব্দটা হয়ে গেল কি পোক্ত, পোক্ত, কি হয়ে গেল? পোক্ত, পোক্ত। এখানে কিন্তু শেষে একটা অধ্বনি আসছে, তাহলে এই অধ্বনিটা কোথায় বসছে? শব্দের শেষে, এই কারণে এটা অন্তঃস্বরাগম। আবার সত্য থেকে সত্যি, এটাও অন্তঃস্বরাগমের উদাহরণ। মধ্যস্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। হ্যাঁ, এই যে আমরা এটা অলরেডি একটু আলোচনা করে ফেলেছি, দেখেন অকারের আগমন কিভাবে হয়েছে? রত্ন, রত্ন থেকে কি হয়ে গেল? রতন। ধর্ম থেকে কি হয়ে গেল? ধরম। একটা অধ্বনি আসছে মাঝখানে। স্বপ্ন, এখানে প আর ন যুক্ত অবস্থায় ছিল, এই দুইটাকে কি করছে? ভেঙে ফেলছে। স্বপ্ন থেকে কি হয়ে গেল? স্বপন, স্বপন, একটা অধ্বনি আসছে কিন্তু। আবার প্রীতি, প্রীতি থেকে কি হয়ে গেল? এখানে মনে হইতে পারে আপু ই ধ্বনি তো শব্দের শুরুতে বসছে না। দেখেন, প্রীতি, এখানে প্রীতি শব্দটাকে যদি আমরা ভাঙি, প আর র কি যুক্ত অবস্থায় আছে? প যোগ র যোগ রস্বই, প্রি, তারপর প্রীতি, তারপর যোগ রস্বই। হ্যাঁ, এটা ছিল মেনলি প্রীতি। এটা এখান থেকে কি হয়ে গেল? পিরিতি, তার মানে যোগ রস্বই যোগ র যোগ রস্বই যোগ ত যোগ রস্বই। এই যে আর কি যুক্ত অবস্থায় ছিল, তাই না? এটার মাঝখানে একটা ধ্বনি আসছে। এই ধ্বনিটা কোথায় বসছে? শব্দের মাঝখানে বসছে না? শব্দের শুরুতে ঠিক আছে আমরা কাট চিহ্ন দেই, কিন্তু শব্দের শুরুতে কাট চিহ্ন থাকলেও ধ্বনি কিন্তু কোথায় বসে? শব্দের মধ্যে বসে। দেখেন, এখানে কি ছিল? প্রীতি থেকে কি হয়ে গেল? পিরিতি। এই প্রীতি পিরিতি, এই ধ্বনিটা কোথায় আসছে? এবং র এর মাঝখানে। হ্যাঁ, ক্লিপ থেকে সেম, ক্লিপ। ফিল্ম থেকে কি হয়ে গেল? ফিলিম, এই আর আলাদা হয়ে গেছে। ফিলিম, ফিলিমটাকে যদি ভাঙি কি পাবো? যোগ রস্বই যোগ ল যোগ রস্বই যোগ এই যে ল আর ছিল একসাথে, এই দুইটা ভেঙে আলাদা হয়ে গেছে, মাঝখানে কি আসছে? ধ্বনি আসছে। হ্যাঁ, এই যে মুক্তা থেকে মুকুতা, মুকুতা, মুক্তা ছিল, হয়ে গেল কি? মুক উতা, একটা উধ্বনি আসছে। তুর্ক থেকে তুরুপ, ভ্রু থেকে ভুরু। আমরা বলি না ভুরু প্ল্যাক করছো, মানে একটু একটু করে বলি না, মানে গ্রামের, আমরা বলি না, মানে গ্রামের মানুষজন বলে না যে ভুরু প্লাক করছো, না ভুরু ছাড়ছো, বরিশালের ভাষায় বলে। প্লাক বলে না, বলে ভুরু ছাড়ছো, ব্যাপারটা এরকম। হ্যাঁ, উচ্চারণের সুবিধার জন্য ভ্রুকে তারা কি বলে ফেলছে? ভুরু। এটা আশা করি আপনারা এক্সাম্পল গুলো দেখলেই বুঝতে পারবেন। এবার আসি আমরা অপিনিহিতি কি। অপিনিহিতি, দুইটা জিনিস মনে রাখবো অপিনিহিতির আগে। দুইটা জিনিস, এক নাম্বার ওয়ান, শব্দের শেষে যদি ইকার বা উকার থাকে ওইটা আগে উচ্চারিত হবে। কিরকম? দেখেন, এখানে ছিল আজি, আজ যোগ আজি, শেষে ধ্বনি ছিল। শব্দের শেষে যদি ধ্বনি থাকে, এটা যদি আগে উচ্চারিত হয় তাহলে জ, সর্বশেষ বর্ণ কি? শব্দের শেষে ছিল ধ্বনি, তো ধ্বনিটা কি হবে? এই জয় সর্বশেষ বর্ণের আগে উচ্চারিত হবে, তাহলে আইস। শব্দের শেষের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তাহলে আজ এখানে ছিল সবার শেষে, এটা যদি একটু আগে উচ্চারিত হয় অর্থাৎ জয়ের আগে উচ্চারিত হয় তখন সেটা হবে অপিনিহিতি, আজি থেকে আইচ। সাধু, সাধ যোগ উধ্বনি সবার শেষে, সাধু কি হবে? শব্দের শেষের উধ্বনিটা শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। শেষ বর্ণ কি? ধ এর আগে যদি উচ্চারণ হয় তাহলে কি হবে? সাউথ। রাখিয়া, রাখিয়া, রাখিয়া থেকে রাইখা। হ্যাঁ, ইয়া, ইয়াটা আগে উচ্চারণ হবে রাইখা। বাক্য,
থেকে বাক্য। এখন দেখেন, প্রথমে আমরা আমরা কি বলছিলাম যে অপিনিহিতির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো। নাম্বার ওয়ান, শব্দের শেষের ইকার বা উকার আগে উচ্চারিত হবে, এটা আমরা দেখলাম। আজি থেকে আইস, সাধু থেকে সাউথ। আবার সব কোনো যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে, যদি ইকার বা উকার উচ্চারিত হয়, তখনও সেটাকে আমরা বলবো অপিনিহিতি। যেমন বাক্য, এখানে বাক্য, কয় জফলা আছে, এখানেও কিন্তু এটা যুক্ত বর্ণ অবস্থায় আছে, দুইটা ক আছে কিন্তু এখানে। বাক্য, হ্যাঁ, এটা জফলা থাকলে ওইটাও কিন্তু যুক্ত বর্ণ, এটাকে আমরা যুক্ত বর্ণই বলি। তো বাক্য, দেখেন এখানে দুইটা ক আছে না, এটা যুক্ত অবস্থায় আছে। কোন যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে আগে যদি ইকার বা উকার উচ্চারিত হয়, ওইটা হচ্ছে অপিনিহিতি। বাক্য থেকে বাক্য, বাক্য থেকে বাক্য। আবার কন্যা থেকে কি হবে? কন্যা থেকে কি হবে? কন্যা। কন্যা থেকে কন্যা। কাব্য থেকে কাব্য। হ্যাঁ, কাব্য থেকে কি হবে? কাব্য থেকে হবে হচ্ছে কাব্য। এই যে যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার যদি উচ্চারণ হয়, তখন সেটাকে আমরা বলবো অপিনিহিতি। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না, আপনি একটু জুম করে নেন সুমাইয়া আক্তার আপু, জুমে এটা জুম করা যায়, ঠিক আছে? আচ্ছা, স্লাইডের ফন্ট কি বেশি ছোট হয়ে গেছে? আচ্ছা, এখন সুমাইয়া আক্তার আপু, আপনার সমস্যা হলে একটু জুম করে নিতে পারেন আপু। হ্যাঁ, একটু জুম করে নিলে আপনার জন্য দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ফোনের জন্য হয়তো একটু, হ্যাঁ ফোনে। আচ্ছা, ইশরাত জাহান আপুর ফোনে স্বাভাবিক লাগতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি নেক্সট ইয়া থেকে আমি ফন্ট বড়ই রাখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু জুম করে দিতে পারি আপনাদের জন্য, দেখি আসলে। জুম করলে আবার বেশি ইয়া হয়ে যাবে। যুক্ত ব্যঞ্জনে ইউ কোথায় বসবো, কিভাবে বুঝবো? মাঝখানে বসবে, যুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে আগে বসবে। ধরেন মাঝখানে বলতে এখানে কি, আমি কি বললাম, এই স্লাইডটা দেখে আপনার কি মনে হইলো? কি মনে হইলো যে যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে বসবে? ধরেন এই যে বাক্য, এটা আমার যুক্ত, এটা ঠিক আগে বসে যাবে। হ্যাঁ, কন্যা, এখানে নয় জফলা, নয় নয়, এটা যুক্ত ব্যঞ্জন না, এটা ঠিক আগে বসে যাবে, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট আপনার ফোনে একটু ফোনটা রোটেট করে নিতে পারেন। ফোনটা রোটেট করে নিতে পারেন। আচ্ছা, রাখিয়া, এটা রাখিয়া, রাখ ইয়া, এটা শেষে ইয়াটা ছিল, এটা মাঝখানে চলে আসবে। রাখিয়া থেকে রাইখা, এই যে ইয়াটার কারণে, অন্তস্তিয়ার কারণে শেষে এটা ইয়া হয়ে যাবে, যুক্ত ব্যঞ্জন হয়ে যাবে, জফলা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার নিয়মটা না বোঝার কিছু কি আছে? 2 নাম্বার নিয়মটা না বোঝার কি কিছু আছে? কোনো যুক্ত ব্যঞ্জন ধ্বনি যদি থাকে, কোনো যুক্ত ব্যঞ্জন ধ্বনি যদি থাকে, তার আগে, তার ঠিক আগে কি হবে? তার ঠিক আগে ইকার বা উকার উচ্চারিত হবে, ঠিক আছে? কোনো যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকলে তার ঠিক আগে ইকার বা উকার উচ্চারিত হবে। কাহিনী এখানে ক্লিয়ার। আমার শব্দটা ছিল, দেখেন, কন্যা। দেখেন তো, কন্যা, কন্যা, এখানে দুইটা আছে না, যুক্ত অবস্থায় আছে এখানে। এই ঠিক এই নয়ের আগে যদি এটা ইকার আসে, কন্যা থেকে কি হয়ে গেল? কন্যা। এটা হবে অপিনিহিতির উদাহরণ, ঠিক আছে? এইটা হবে হচ্ছে আমার অপিনিহিতির উদাহরণ, কন্যা থেকে কন্যা। আচ্ছা, তাহলে আপনারা দেখেন তো, এটা বলেন তো পারেন কিনা, বন্যা। বন্যা থেকে কি হবে? বন্যা থেকে কি হবে বলেন তো? বন্যা থেকে কি হবে? বন্যা। বন্যা থেকে কি হবে? বন্যা। হ্যাঁ, রাইট, বন্যা থেকে বন্যা। ডেফিনেশন অনুযায়ী কি মিলতেছে না আমাকে বলেন, জোয়ারদার ভাই, কি বলতেছেন আপনি? ডেফিনেশন অনুযায়ী কি মিলতেছে না? কোনটা ডেফিনেশন অনুযায়ী মিলতেছে না? অপিনিয়তি খুবই সহজ একটা ব্যাপার। নাম্বার দুইটা জিনিস আমরা মনে রাখবো, একটা হচ্ছে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে। যেমন আজি, এখানে শেষে ই ছিল। এখানে রান্না, এখানে কোত্থেকে আসছে? রান্না থেকে রান্না, ওটা অন্য কিছুর উদাহরণ, এটা হবে না। সব সব ওটার আবার আলাদা উদাহরণ আছে আপনার। আপনি হচ্ছে, আপনাদের সমস্যাটা হইলো কি, আমাদের ধ্বনি পরিবর্তন এখনো পুরোটা পড়ানো হয় নাই। ধ্বনি পরিবর্তন এখনো পুরোটা পড়ানো হয় নাই। তাহলে আপনি এই প্রত্যেকটার আলাদা আলাদা ইয়া আছে, সবগুলোতে এক উদাহরণের মধ্যে পড়বে না। একার উকার আগে আসবে, বাট বাক্য কেমনে ইকার থাকবে? মানে বাক্যে একার কেন থাকবে? বাক্য থেকে হয়ে গেছে বাক্য। শব্দটা তো বাক্য, ই ধ্বনি আসছে মাঝখানে, এ ধ্বনি কোত্থেকে আসছে? ফলা মানেই তো যুক্ত ব্যঞ্জন। আপনি বাক্যটা উচ্চারণ করেন, এখানে দুইটা ক পাচ্ছেন না, ফলা মানে যে যুক্ত ব্যঞ্জন, এটা আপনারা জানতেন না? আমি মধ্য স্বরাগমের মাধ্যমে কেমনে ডিফারেন্স করবেন ওটা তো আমি বলে দিব, কিন্তু আপনারা আমাকে ওই পর্যন্ত যেতে দিচ্ছেন না। আমি তো অবশ্যই এটা ক্লিয়ার করে দিব কিভাবে মধ্য স্বরাগম আর অপিনিহিতি আলাদা করবেন, কিন্তু আপনারা আমাকে জিতে দিচ্ছেন না। দেখেন, জফলা থাকলে যে এটা যুক্ত বর্ণ হয়, এটা আপনি মানে যুক্ত বর্ণ হতে পারে, এটা আপনারা জানতেন না? আপনি বাক্যটা উচ্চারণ করেন, কয়বার উচ্চারণ করতেছেন? 2বার। কিন্তু আমরা কি বাক্য এভাবে লিখি নাকি এভাবে লিখি? ঠিক আছে? অপিনিহিতি খুবই ইজি একটা ব্যাপার। অপিনিহিতি খুবই ইজি একটা ব্যাপার।
আরে যুক্ত ব্যঞ্জন ধ্বনি যুক্ত ব্যঞ্জন বর্ণ একই জিনিস। আমি গতকালকে তাহলে কি পড়াইলাম? যুক্ত ব্যঞ্জন ধ্বনি ধ্বনি বর্ণ একই জিনিস। ধ্বনি হচ্ছে যখন আমি উচ্চারণ করব তখন, আর বর্ণ হচ্ছে যখন সেটা আমি লিখবো। ধ্বনি আর বর্ণের মধ্যে তো কোনো পার্থক্য নাই। ও মাই গড, তাহলে আমার গতকালকের সেশন আসলে এটা মানে আপনাদের কাছে তাহলে ক্লিয়ার হয় নাই। আচ্ছা, এবার আসি। আপনাদের একটা কমন প্রশ্ন ছিল যে অপিনিহিতি আর আর মধ্য স্বরগমের মধ্যে কিভাবে পার্থক্য করবেন, কারণ দুইটাই কিন্তু মাঝখানে বসতেছে। দেখেন, এই আজি থেকে কি হয়ে গেল? আইস। আজি থেকে হয়ে গেল আইজ। ই ধ্বনি কোথায় আসছে? মাঝখানে। তো মনে হইতে পারে এটা কেন মধ্য স্বরগম হইল না। আবার দেখেন, সাধু থেকে হয়ে গেল সাউথ। সাধু থেকে হয়ে গেল সাউথ। আবার দেখেন, বাক্য থেকে হয়ে গেল বাক্য, মাঝখানে একটা ই ধ্বনি আসছে, তাহলে এটা কেন মধ্য স্বরগম হইল না? এই প্রশ্ন আপনাদের মাথায় আসছে, তাই না? দেখেন, প্রথমত অপিনিহিতের ক্ষেত্রে কি হবে? পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে। এখন এই আজি থেকে যে আইজ হইল, আজি থেকে যে আইজ হইল, দেখেন শেষে কিন্তু একটা ই ধ্বনি ছিলই, ওইটা জাস্ট আগে উচ্চারণ হইছে। সাধু থেকে যে সাউদ হইল, এখানে কিন্তু শেষে একটা উধ্বনি ছিল, ওইটা আগে উচ্চারণ হইছে। সাধু থেকে সাউদ। হ্যাঁ, দুই নাম্বারটাও তো ক্লিয়ার না হওয়ার আমি কোনো কারণ দেখতেছি না জোয়ারদার ভাইয়া। কোনো যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে যদি ইকার বা উকার বসে, ওইটা হচ্ছে অপিনিহিতি হবে। এটা মোটেও গুলানো না, আপনার কাছে মনে হচ্ছে গুলানো। বাক্য জফলা থাকলে ওটাকে আমরা যুক্ত ব্যঞ্জনই বলি, জফলা থাকলে ওটা আমরা যুক্ত ব্যঞ্জনই বলি। যাই হোক, প্রথম নাম্বারটা তো ক্লিয়ার, তাই না? এখন দেখেন মধ্য স্বরাগমটা কিভাবে আলাদা করবেন। মধ্য স্বরাগমের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি দেখলাম আমরা? যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে, যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে কি আসে? যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে কি আসে বলেন তো? আমি আপনি তো সেই পর্যন্ত ওয়েট করবেন, আমি তো ওই কনফিউশনটাই ক্লিয়ার করতেছি। আপনি এখন বলতেছেন স্বরাগমের সাথে ঝামেলা পাকায়, তো এটা তো অপেক্ষা করতে হবে, ধৈর্য সহকারে শুনতে হবে, তাই না? আচ্ছা, আমরা অপিনিহিতির ক্ষেত্রে দেখলাম কি, দেখেন তো, শব্দটা ছিল বাক্য। শব্দটা ছিল বাক্য। হ্যাঁ, কি হয়ে গেল? বাক্য। আমরা অপিনিহিতের ক্ষেত্রে এটা পড়ছি না যে যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে যদি ই বা উ ধ্বনি আসে, শুধুমাত্র যুক্ত। অপিনিহিতির ক্ষেত্রে দুইটা রাখতে হবে। বাক্যের শেষেও ও ধ্বনি, এখানে তো শেষে বলতে কিছু নাই। রুলসটা একটু খেয়াল করেন। মানে প্রথম রুলস এর ক্ষেত্রে শেষে ই বা উ মাস্ট থাকতে হবে, এই কারণে ওটা আগে উচ্চারণ হবে। কিন্তু দ্বিতীয় রুলস এর ক্ষেত্রে এমন কিছু বাধ্যতামূলক না যে শেষে যেটা আছে ওইটা আগে উচ্চারণ হবে, এরকম কিছুই না। শেষে যাই থাকুক না কেন, যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার বা উচ্চারিত হবে। ক্লিয়ার কিনা? দ্বিতীয় রুলস এর ক্ষেত্রে শেষে আপনাদের মনে হইতে পারে বাক্য থেকে বাক্য, শেষে তো ও আছে, শেষে তো অ আছে, অ কেন উচ্চারণ হইল না? ব্যাপারটা তো এরকম না। আপনি রুলস এর দিকে তাকান। শেষে আমার যাই থাকুক না কেন, যুক্ত ব্যঞ্জনের আগে আমার ইকার বা উকার উচ্চারিত হবে। আপনারা কাইন্ডলি আবার ক্লাসের রেকর্ডটা দেখে নিয়েন। আচ্ছা, এখানে ছিলাম এখানে ছিলাম বাক্য থেকে বাক্য। তো এটা দেখে আমাদের অনেকেরই মনে হতে পারে যে এটা তো মধ্য স্বরগম হইতে পারে, তাহলে মধ্য স্বরগম কেন হইল না? এটা অপিনিহিতি কেন হইল? হ্যাঁ, যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে অপিনিহিতির ক্ষেত্রে শুধুমাত্র দুইটা জিনিস আগে আসবে। ই ই ধ্বনি বা উধ্বনি। ই ধ্বনি বা উধ্বনি, নাম্বার ওয়ান। আর মধ্য স্বরাগমের ক্ষেত্রে যে কোনো স্বর মাঝখানে বসতে পারে। ঠিক আছে? তারপরেও ই বা উ তো স্বরধ্বনির মধ্যেই পড়ে, তাহলে এটা কেন মধ্য স্বরাগম হবে না? আমরা মধ্য স্বরাগম কি পড়ছিলাম? রত্ন। রত্ন থেকে কি হয়ে গেছিল? রতন। তাই না? যুক্ত ব্যঞ্জনটা কি করছে? আলাদা করে ফেলছে, আলাদা করে মাঝখানে একটা, খেয়াল কইরা। আমি এটা আর দুইবার বুঝাবো না। রত্ন। রত্ন যুক্ত ব্যঞ্জনটা মাঝখানে ছিল, মাঝখানে এটাকে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে কি হবে? মাঝখানে একটা অধ্বনি আসবে, এটা হচ্ছে মধ্য স্বরগম। কিন্তু অপিনিহিতির দিকে তাকান। অপিনিহিতি থেকে বাক্য, এটা যুক্ত অবস্থাতেই আছে, এর ঠিক আগে ইধ্বনি চলে আসছে, কিন্তু যুক্ত বর্ণটাকে ভেঙে আলাদা করে নাই। এটাই হচ্ছে পার্থক্য। অর্থাৎ আমি যদি এক লাইনে বলি, মধ্য স্বরাগমের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনটাকে আলাদা করে তার মাঝখানে একটা স্বরধ্বনি আসবে, কিন্তু অপিনিহিতির ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনটা ভাঙবে না, যুক্ত ব্যঞ্জনটা যুক্ত অবস্থাতেই থাকবে, কিন্তু ঠিক তার আগে ইধ্বনি বা উধ্বনি আসবে। ক্লিয়ার কিনা? এবার অপিনিহিতি এবং মধ্য স্বরাগমের পার্থক্য বুঝতে পারছেন? ওকে, ফাইন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা পরের টপিকে যাই। এবার আসি অসমীকরণ। অসমীকরণটা কি? খুব সোজা, খুব সোজা। আমরা অনেক সময় বলি না যে তুই টপ টপ করে কথা বলতেছোস, ঘপ ঘপ করে ভাত খাচ্ছিস,
হ্যাঁ, গপ গপ সরি গপ গপ করে ভাত খাচ্ছিস, ধপ ধপ করে তুই সিঁড়ি থেকে নামতেছিস, আমরা এরকম ভাবে বলি না? এই যে একটা স্বর আমরা বারবার ব্যবহার করতেছি, এই যে একটা স্বর আমরা বারবার ব্যবহার করতেছি, এই একই স্বরের পুনরাবৃত্তিটা দূর করার জন্য, বারবার যাতে ব্যবহার করা না লাগে, এটা শুনতে আরেকটু সুন্দর লাগানোর জন্য মাঝখানে যে একটা অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হচ্ছে, এটাই হচ্ছে অসমীকরণ। মূলত উচ্চারণের একঘেয়েমি কাটানোর জন্য আমরা এটা ব্যবহার করি। যেমন টপ টপ, টপ টপ শুনতে খুব একটা ভালো লাগে, আমরা বললাম টপটপ। টপ টপ না বলে বললাম টপটপ। এই যে টপ টপ, দুইটা একই স্বরধ্বনি আমি দুইবার উচ্চারণ করলাম। এটা জাস্ট শব্দের মাঝখানে এই টপ টপ শব্দটা বারবার এই দুইবার উচ্চারণকে, এই পুনরাবৃত্তিটা দূর করার জন্য এটার মাঝখানে একটা আধ্বনি যুক্ত করে দিলাম, কি হয়ে গেল? টপাটপ। এটাই হচ্ছে অসমীকরণ। ধপধপ থেকে ধপাধপ, গপ গপ থেকে গপাগপ। ক্লিয়ার? এটা হচ্ছে অসমীকরণ। অর্থাৎ কি দেখলাম? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে যখন একটা অতিরিক্ত স্বরধ্বনি আমি নিয়ে আসব, ওটাকে ওইটাকে আমরা বলবো অসমীকরণ। অর্থাৎ ধপধপ থেকে ধপাধপ, ধপা আধ্বনি, হ্যাঁ, গপাগপ, গপা আধ্বনি বসছে। এবার আসি স্বরসঙ্গতি। স্বরসঙ্গীতটা কি? একটু লাস্ট লাইনের দিকে তাকাই। একটা স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটবে। মানে বহুদিন যাবৎ দুইটা বন্ধু একসাথে আছে, হ্যাঁ, এখন ও হচ্ছে প্রতিদিন পড়াশোনা করে, পাশের জন ধরেন ও হচ্ছে করিম, ও হচ্ছে করিম, ও হচ্ছে রহিম। রহিম হচ্ছে আমি, আর করিম হচ্ছে একজন একদম রেগুলার স্টুডেন্ট, প্রতিদিন পড়াশোনা করে, ক্লাস করে। হ্যাঁ, আর রহিম হচ্ছে অত ক্লাস করে না, সে ঘুরে বেড়ায়, মুভি টুভি দেখে, বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিন্তু দুইজন হচ্ছে একসাথে রুমমেট। এখন রহিম দেখতেছে করিম অনেক ভালো পড়াশোনা করতেছে, মানে রেগুলার, একদম ক্লাসে রেগুলার টপ করতেছে, ভালো রেজাল্ট করতেছে। এখন রহিমের মনে হইলো ও মনের অজান্তেই ও করিমের সাথে থাকতে থাকতে ও অনেকটা করিমের মতো রেগুলার হওয়া শুরু করলো। এই যে একজনের প্রভাবে অন্য আর একটা ধ্বনির যে পরিবর্তনটা, এটাই হচ্ছে স্বরসঙ্গতি। দেখেন, এই স্বরসঙ্গতিটাকেও আমরা টোটাল চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রগত, প্রগত স্বরসঙ্গতি, আর একটা হচ্ছে পরাগত, একটা হচ্ছে মধ্যগত, আর একটা হচ্ছে অন্যান্য। কিছুই বুঝেন নাই নিশ্চয়ই? আচ্ছা ঠিক আছে, না বোঝারই কথা। চলেন আমরা হচ্ছে একটু ডিটেলস দেখি আসলে। প্রগত স্বরসঙ্গতিটা কি? প্রো মানে কি দেখেন তো? প্রো মানে হচ্ছে প্রথম, এভাবে মনে রাখবেন। প্রো মানে মানে প্রথম না, কিন্তু মনে রাখার জন্য বললাম। প্রগত মানে হচ্ছে প্রথম। এখানে প্রথম স্বরধ্বনিটার প্রভাবে, প্রথমটার প্রভাবে পরেরটার পরিবর্তন হবে। প্রগত মানে কি? প্রথম স্বরধ্বনিটার প্রভাবে পরেরটার পরিবর্তন হবে। দেখেন, এটা তাহলে ইজিলি কি, এই যে শব্দটা ছিল মূলা, এই মূলার কারণে মূল হয়ে যাবে মূলা। এখন এটা আমি কিভাবে চিনবো? একটা ইজি ট্রিক্স বলে দিই, সহজে চিনবেন। যদি দেখেন প্রগত স্বরসঙ্গতি, তাহলে কি প্রথমটা ঠিক থাকবে? প্রথমটা ঠিক থাকবে। দেখেন এখানে মূলা ছিল, এখানেও এখানেও ময় উকার আছে, এখানেও ময় উকার আছে, প্রথমটা ফিক্স। প্রগত মানেই প্রথমটা ফিক্স, এটা পরিবর্তন হবে না। পরিবর্তন কোনটা হবে? পরেরটা। প্রথমটা অনুযায়ী পরেরটা পরিবর্তন হবে। মূলা থেকে কি হয়ে গেল? মূলো। শিকা, প্রথম বর্ণটা ঠিক থাকবে, প্রথমটা ঠিক থাকবে। শিকা থেকে কি হয়ে গেল? শিকে। এই যে প্রথমটা ঠিক থাকবে, এখানেও শি, এখানেও শি। প্রগত মানেই প্রথমটা ঠিক থাকবে। এরকম ইজিলি ট্রিক্স দিয়ে মনে রাখলে এক্সাম হলে আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা প্রগত স্বরসঙ্গতি, কোনটা পরাগত স্বরসঙ্গতি। হ্যাঁ, তাহলে প্রগতের ক্ষেত্রে আমরা কি দেখলাম? প্রথমটা, প্রথম স্বরধ্বনির প্রভাবে পরেরটা পরিবর্তন হবে, পরেরটা, পরের স্বর পরিবর্তন হবে, প্রথমটা কিন্তু ফিক্স থাকবে। পরাগত স্বরসঙ্গতি কি? উল্টা। প্রথমটা মানে পরেরটা ফিক্স থাকবে, পরের স্বর মানে পরেরটা অনুযায়ী প্রথমটার পরিবর্তন হবে, পরেরটা অনুযায়ী প্রথমটা পরিবর্তন হবে, অর্থাৎ পরেরটা ফিক্স থাকবে। এখানেও স্বরস্বীকার, এখানেও স্বরস্বীকার, এখানেও ক্ষয়কার, এখানেও ক্ষয়কার, মানে পরেরটা ফিক্স থাকবে। পরাগত মানে পরেরটা ফিক্স। তাহলে কোনটা পরিবর্তন হবে? প্রথমটা পরিবর্তন হবে। দেশি থেকে কি হয়ে গেল? দি, দে থেকে দি, আ থেকে এও। এটা আরো কয়েকটা পরিবর্তনের মধ্য দিয়ে হয়েছে, আখো, আখুয়া, এখো। হ্যাঁ, এরকম ধ্বনি পরিবর্তন আসলে কয়েকটার মাধ্যমেই গিয়া লাস্ট পর্যন্ত পৌঁছায়, আরো ভিতরে আরো কয়েকটা পরিবর্তন থাকে। এরপরে আসি মধ্যগত। মধ্যগত স্বরসঙ্গতিটি কি? মধ্যগতের ক্ষেত্রে কি হবে? মাঝেরটা পরিবর্তন হবে। ক্লিয়ার, একদম সহজেই মনে রাখবেন, মাঝেরটা পরিবর্তন হবে। দেখেন মাঝেরটা কিভাবে পরিবর্তন হবে, দেখেন প্রথম আর আগেরটা ঠিক থাকবে। মধ্যগতের ক্ষেত্রে কি? প্রথমটাও ঠিক থাকবে, শেষেরটাও ঠিক থাকবে। দেখেন এখানে ছিল বিলাতি, এখানেও বয়রস্বীকার, এখানেও বয়রস্বীকার, এখানেও তয়রস্বীকার, এখানেও তয়রস্বীকার। বিলাতি থেকে কি হয়ে গেল? বিলিতি। বিলাতি থেকে বিলিতি। ঠিক আছে? মধ্যগত মানে হচ্ছে আগের ও পরের স্বর অনুযায়ী মাঝেরটার পরিবর্তন। তাহলে কি হবে? এই দেখেন মাঝেরটা পরিবর্তন হয়ে গেছে প্রথমটার মতো। প্রথমে দুইটাই যেহেতু রস্বীকার ছিল, মাঝেরটাও এদের দেখা দেখি কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে, বিলাতি থেকে বিলিতি।
এবার আসি অন্যন্য। অন্যন্যটা কি? অন্যন্য হচ্ছে একটা হযবরল অবস্থা। মানে কি? এর রহিম চাইতেছে ও করিমের মতো হয়ে যাবে, করিম চাইতেছে ও রহিমের মতো হয়ে যাবে, মানে দুইজনই দুইজনের মতো করে পরিবর্তন হয়ে যাবে। এই যে দুইজনই দুইটাই যদি উভয় স্বরে যদি পরিবর্তন হয় তখন সেটা হবে অনন্য। যেমন দেখেন, এখানে প্রথমে ছিল মো, হয়ে গেছে মু। এখানে ছিল যা, হয়ে গেছে জো। অর্থাৎ দুইটাই যদি প্রথম এবং শেষ দুইটা ধ্বনিই যদি পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো অনন্য স্বরসঙ্গতি। ক্লিয়ার? একটা স্বরসঙ্গতির স্বরধ্বনির প্রভাবে অন্য একটা স্বরধ্বনির পরিবর্তন হলো স্বরসঙ্গতি। তাহলে কিভাবে মনে রাখবো? প্রগতর ক্ষেত্রে কি হবে? প্রথমটা ফিক্স। প্রগতির ক্ষেত্রে প্রথমটা ফিক্স, পরেরটা পরিবর্তন। পরাগতর ক্ষেত্রে পরেরটা ফিক্স, মানে প্রথমটা পরিবর্তন। মাঝখানে মধ্যগতর ক্ষেত্রে, মানে মধ্যগতর ক্ষেত্রে প্রথমটার বা শেষেরটা দুইটাই ফিক্স, মাঝখানেরটা পরিবর্তন। অনন্যর ক্ষেত্রে দুইজনই মানে মারামারি লাগাইছে, এই আমার মতো হইতে হবে, আমার মতো হইতে হবে। অর্থাৎ প্রথম দ্বিতীয় দুইটাই পরিবর্তন। শেষ। ইজিলি মনে রাখার জন্য এর থেকে ভালো ট্রিক্স আর হয় না। এবার সে স্বরলোপ। স্বরলোপ আরো সোজা। স্বরলোপ আমরা শুরুতে কি পড়ছিলাম? স্বরাগম, স্বরের আগমন। এখন আমরা কি করব? স্বরলোপ পড়বো। স্বরধ্বনির বিলুপ্ত ঘটবে। একদম সেম। স্বরাগমের বিপরীত প্রক্রিয়া হচ্ছে স্বরলোপ। স্বরলোপের আরেকটা কি নাম? কি? সম্প্রকর্ষ। স্বরলোপের আরেকটা নাম হচ্ছে সম্প্রকর্ষ। অপশনে স্বরলোপ না থেকে সম্প্রকর্ষ থাকতে পারে, এগুলো খেয়াল করে উত্তর করতে হবে। ঠিক আছে? তো সম্প্রকর্ষ বা স্বরলোপ পড়বো আমরা একটু। ওই যে বললাম এটা স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। কিভাবে বিপরীত প্রক্রিয়া হইলো? স্বরাগমে আমরা কি দেখেছি? স্বরাগমে আমরা দেখেছি স্বরের আগমন, আর এখানে দেখবো স্বরলোপ। ঠিক সেম ভাবে এটা শুরু থেকে স্বরলোপ হইতে পারে, মাঝখান থেকে হইতে পারে, শেষ থেকে স্বরধ্বনির বিলুপ্ত হতে পারে। যদি শব্দের শুরু থেকে স্বরধ্বনি বিলুপ্ত হয় তখন সেটাকে আমরা বলবো আদি স্বরলোপ। কি বলবো? আদি স্বরলোপ বলবো। শব্দের মাঝখান থেকে যদি স্বরধ্বনি লোপ হয় তখন সেটাকে কি বলবো? সেটাকে বলবো মধ্য স্বরলোপ। আর শেষ থেকে শেষ হইলে মানে বিলুপ্ত হইলে তখন সেটাকে বলবো অন্ত স্বরলোপ। দেখেন, আদি স্বরলোপ। লাউ। লাউ শব্দটা কিন্তু প্রথমে লাউ ছিল না। এটা কোত্থেকে আসছে? শব্দটা প্রথমে ছিল অলাবু। অলাবু। আমাদের লাবু স্যার। হ্যাঁ, লাবু নাই, লাবুহীন। হ্যাঁ, অলাবু থেকে কি হয়ে গেল? আমাদের লাবু স্যার হয়ে গেল। অলাবু লাবু, সেখান থেকে কি হয়ে গেল? সেখান থেকে হয়ে গেল লাউ। কয়েকটা ধ্বনির পরিবর্তনের পরে সে লাউ হয়েছে। প্রথমে কি ছিল? অলাবু, একটা অধ্বনি ছিল, এটা ধীরে ধীরে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। অলাবু থেকে কি হয়েছে? লাবু হয়েছে, এরপরে লাউ হয়েছে। তাহলে এই যে শব্দের শুরু থেকে অধ্বনি বিলুপ্ত হওয়ার কারণে এটাকে আমরা বলবো আদি স্বরলোপ। আবার দেখেন, উদ্ধার, 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 উদ্ধার। উদ্ধার থেকে কি হয়ে গেছে? উধার। এরপর হবে ধার। আমরা বলি না টাকা ধার দে? আবার আমরা আগে বলতাম উদ্ধার দে, আমাকে 1 কেজি চাল উদ্ধার দে, আমাকে 1000 টাকা উদ্ধার দে। এই উদ্ধার থেকে উ ধ্বনিটা বিলুপ্ত হয়ে ধীরে ধীরে কি হয়ে গেছে? ধার হয়ে গেছে। হ্যাঁ, উচ্চারণের সুবিধার জন্য। তাহলে কি এটা শব্দের শুরু থেকে বিলুপ্ত হয়েছে না? তার মানে কি এটা আদি স্বরলোপ। আর মধ্য স্বরলোপটা হচ্ছে একদম মধ্য স্বরাগমের বিপরীত। মধ্য স্বরলোপে কি দেখছিলাম? মধ্য স্বরলোপে কি দেখছিলাম? রত্ন থেকে কি হয়ে গেছে? রতন। সরি, মধ্য স্বরাগমে কি দেখছিলাম? রত্ন থেকে রতন। মধ্য স্বরলোপের কি ক্ষেত্রে কি হবে? এই যে রতন থেকে উল্টা কাহিনীটা হবে। রতন থেকে কি হয়ে যাবে? রত্ন হয়ে যাবে। রতন থেকে যদি রত্ন হয় তখন সেটা হবে মধ্য স্বরলোপের উদাহরণ। বুঝছেন কিনা কিভাবে লোপ হয়েছে? এই যে রত অন, রত অন, এখানে একটা অধ্বনি ছিল, এটা চলে গেছে, চলে গিয়ে কি হয়ে গেছে? ত আর ন একসাথে বোঝা গেছে রত্ন। রত্ন অধ্বনিটা কিন্তু আর নাই। দেখেন অগুরু। অ, অগুরুকে যদি আমি ভাঙি কি পাবো? অ যোগ গ যোগ উ। অগু যোগ র যোগ উ। অগুরু, তাই না? অগুরু থেকে কি হয়ে গেছে? অগ্রু। অগ্রু। এটাকে যদি ভাঙি, অগ্রুকে যদি ভাঙি, অ যোগ গ যোগ র- অগ্রু। গ যোগ না, গ যোগ উ। অগু। অগ্রু যোগ উ যোগ র। কেন ধরতেছে না? যোগ উ। আচ্ছা, দেখেন, এই যে শব্দটা ছিল অগুরু। শব্দটা ছিল অগুরু। অগুরু ছিল শব্দটা। হ্যাঁ, এই অগুরু থেকে কি হয়ে গেল? অগ্রু। অগুরু থেকে কি হয়ে গেল? অগ্রু। এখানে উদ্ধৃতিটা হবে না। অগ্রু থেকে কি হয়ে গেল? অগ্রু। এই যে দেখেন, হ্যাঁ, মাঝখানের এই যে উটা, এই যে অগুরু। অগুরু। এই যে গ আর র এর মাঝখানে একটা উদ্ধৃতি ছিল, এটা বিলুপ্ত হয়ে গেছে, হলো হয়ে কি হয়ে গেছে? অগ্রু। 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 এখানে কিন্তু উদ্ধৃতিটা নাই। অর্থাৎ মধ্য স্বরাগমের বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে মধ্য স্বরলোপ। এখানে দেখেন বসতি ছিল, এখানে যেহেতু কোনো হসন্ত নাই তার মানে এখানে আমার একটা অধ্বনি আছে। বসতি। বসতি থেকে কি হয়ে গেছে? বস্তি। বস্তি। বস্তি যখন উচ্চারণ করতেছি তখন এখানে কোনো অধ্বনি আছে? নাই। এই যে বসতি, এখানে একটা অধ্বনি ছিল, এটা বিলুপ্ত হয়ে গেছে। ব
যোগ অ যোগ স যোগ অ যোগ ত যোগ রস্বই। এখন দেখেন এই স আর ত, স আর তর মাঝখানে কি আছে? একটা অধ্বনি আছে। এটা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে কি হয়ে গেছে? বস্তি। বিলুপ্ত হয়ে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে বস্তি। ঠিক আছে, আশা করি মধ্য সরলভ ক্রিয়াল। এবার অন্ত সরলভ, এটা তো আরো সোজা। শেষ থেকে একটা মানে ধ্বনি স্বরধ্বনি বিলুপ্ত হয়ে যাবে। যেমন আশা, আশা থেকে কি হয়ে গেছে? আশ। আশ আ, শেষে একটা অধ্বনি ছিল, এটা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। আশ আ থেকে আশ। রাত ই, শেষে একটা ই ধ্বনি ছিল, রাত ই। হ্যাঁ, এই দেখেন রাতটাকে যদি আমি ভাঙি, র যোগ ত যোগ রাত, রাত ই না, র যোগ আ যোগ ত যোগ ই, রাত ই। হ্যাঁ, এই রাত ই থেকে কি হয়ে গেল? রাত ই থেকে কি হয়ে গেল? রাত। রাত ই থেকে কি হয়ে গেল? রাত। র যোগ আ যোগ ত, শেষের কি ই ধ্বনিটা কিন্তু নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। তার মানে কি? এটা অন্ত সরলোপের উদাহরণ। তাহলে আমরা কি দেখলাম? সরলোপ বা সম্প্রকর্ষ হচ্ছে স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। হ্যাঁ, স্বরাগমে আমরা দেখতাম যে শব্দের শুরুতে, মাঝখানে, শেষে নতুন স্বরের আগমন ঘটতেছে। আর সরল লোপে আমরা দেখলাম শব্দের শুরু থেকে, মাঝখান থেকে বা শেষ থেকে স্বরের বিলুপ্তি ঘটতেছে। ঠিক আছে, এবার আসি ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কি? ব্যাপারটা কি? ধ্বনি বিপর্যয় হচ্ছে শব্দের মধ্যে এরা কি করবে? ধ্বনিগুলো কি করবে? স্থান পরিবর্তন করবে। মানে শব্দে যে বর্ণ বা ধ্বনিগুলো ছিল সেগুলো সব সেমই থাকবে, কিন্তু এরা জায়গা পরিবর্তন করবে। দেখেন, বাক্স, বাক্স থেকে কি হয়ে গেল? বাস্ক। বাক্স থেকে হয়ে গেল বাস্ক। রিক্সা থেকে হয়ে গেল রিক্সা। কি করছে? জায়গা পরিবর্তন করছে, জাস্ট জাস্ট জায়গা পরিবর্তন করছে, খুবই সোজা। রিক্সা, রিস্কা। স শেষে ছিল, মাঝখানে চলে আসছে। লাফ থেকে কি হয়ে গেছে? ফাল। ফ শেষে ছিল, আগে চলে আসছে। পিশাচ থেকে কি হয়ে গেছে? পিচাস। অর্থাৎ শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন যদি পরস্পরের স্থান পরিবর্তন করে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। ঠিক আছে, এবার আসি সমীভবন। সমীভবন নিয়ে অনেকে একটু প্যারা ট্যারা খায়, প্যারা খাওয়ার মতো কিছু নাই, খুবই সোজা। সমীভবনটা কি? শব্দের মাঝখানে দুটো ভিন্ন ধ্বনি থাকবে। প্রথমত কি থাকবে? একটা শব্দের মধ্যে যদি দুটো ভিন্ন ধ্বনি থাকে, এই ভিন্ন ধ্বনিটাও, এটাই ব্যাপারটা ওরকম হয়েছে যে একসাথে থাইকা মানে ওর মতো হয়ে যাবে, মানে পরিবর্তন হবে না। ওইখানে আমরা দেখতাম কি একজনের প্রভাবে, একদম প্রেসারে, প্রেসারে মানে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এখানে প্রেসার, এখানেও পরিবর্তন হবে, সরি পরিবর্তন হবে না, কথাটা ভুল হয়েছে। এখানেও পরিবর্তনটা হবে। এখানে কি হবে? ওর মতো হয়ে যাবে দেখতে, চেহারা একদম ওর মতো হয়ে যাবে থাকতে থাকতে একসাথে। আগে আমরা স্বরসঙ্গতিতে কি দেখছি? স্বভাব পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সমীভবনে কি দেখবো? চেহারা একরকম হয়ে যাবে। দুইটা ভিন্ন ধ্বনি, এরা পাশাপাশি থেকে কি হবে? অল্প বিস্তর সমতা লাভ করবে, এদের চেহারা একরকম হয়ে যাবে, টুইন হয়ে যাবে। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো সমীভবন। সমীভবনটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, সেটাও সেম, প্রগত, পরাগত, অনন্য। প্রগত কি? এটা তো আমরা কিন্তু আগেই জেনে আসছি। পরাগত আমরা আগেই জেনে আসছি, এখন জাস্ট একটু দেখলেই আমরা বুঝতে পারবো। প্রগত সমীভবনের ক্ষেত্রে কি হবে? মানে ওই যে বললাম, প্রথমটার কারণে পরেরটার পরিবর্তন হবে। সেম এখানেও প্রথমটার কারণে পরেরটার পরিবর্তন হবে। ধ্বনি বিপর্যয়ের ব্যঞ্জন বিকৃতি গুলাই যাওয়ার কথা না শিমু আপু। ব্যঞ্জন বিকৃতি তো একটা ব্যঞ্জন পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে, ক পাঠ থেকে ক বাট হচ্ছে। কিন্তু ধ্বনি বিপর্যয়ে কি কোনো ব্যঞ্জন পরিবর্তন হয়েছে? দেখেন তো, এরা তো সব জাস্ট জায়গা বদল করছে, কোনো ব্যঞ্জন তো পরিবর্তন হয় নাই। তাহলে কেন গুলাবে? গুলানোর তো প্রশ্নই আসে না। আচ্ছা, প্রগত সমীভবনটা দেখেন, পূর্ব ধ্বনির প্রভাবে সমীভবন মানে হ্যাঁ শেষে গিয়ে যুক্ত হবে, ওই যে অল্প বিস্তর সমতা লাভ করবে, কাছাকাছি হয়ে যাবে, শেষকে যুক্ত হয়ে যায় আর কি। আচ্ছা, প্রগত সমীভবনটা কি বললাম? পূর্ব ধ্বনির প্রভাবে পরেরটার পরিবর্তন। এটা তো আমরা অলরেডি জেনে আসছি। দেখেন কিভাবে হয় পরিবর্তন। এখানে শব্দটা ছিল চক্র। চক্র, এটা একটু যদি আমরা ভাঙি, শব্দটা ছিল চক্র। হ্যাঁ, চক্র, চক্র। এখন শব্দটা ছিল আমার চক্র। এই যে ক ধ্বনিটার প্রভাবে এই রটাও পরিবর্তন হয়ে যাবে। প ধ্বনিটার প্রভাবে এই রটাও পরিবর্তন হয়ে যাবে। এখানে ছিল কি ক, এই রও কি হয়ে যাবে? ক এর মতো হয়ে যাবে। তার মানে চক্র থেকে কি হয়ে যাবে? চক্র থেকে কি হয়ে যাবে? চক্ক। আবার এখানে ছিল পদ্ম, পদ ম, হ্যাঁ পদ্ম। এটা যদি ধরি, এখানে ম ধ্বনিটা কি হয়ে যাবে? এই দয়ের মতো হয়ে যাবে। এটা কি আগের ধ্বনি না পূর্ববর্তী ধ্বনি? পূর্ব ধ্বনির প্রভাবে পরেরটার পরিবর্তন। এই মটা কি হয়ে যাবে? এই আচ্ছা, সরি, এই মটা কি হয়ে যাবে? দয়ের মতো হয়ে যাবে। পদ্ম থেকে কি হয়ে গেল? পদ্ম। ক্লিয়ার কিনা? পদ্ম থেকে পদ্ম। আবার এটা দেখেন, আমি লগ্ন, এখানে এটা এটা আপনারা বলেন তো,
লগ্ন। এটা কি হবে? এটার প্রগত সমীকরণ কি হবে? লগ্নর প্রগত সমীকরণ কি হবে এটা আপনারা বলেন তো। লগ্ন থেকে কি হবে? লগ্ন। হ্যাঁ, লগ্ন। এটাকে আমরা বর্ণগুলো যদি আলাদা করি, লগন, লগ্ন। এখানে এই ন ধ্বনিটা কি হবে? পরের ধ্বনিটা আগের ধ্বনিটার মতো হয়ে যাবে, লগ্ন। লগ্ন, এই তো গুড পারছেন। পরগত সমীকরণটা এখন পারবেন। পরগতটাও সেম, তবে কিরকম? এখানে পরবর্তী ধ্বনির প্রভাবে আগেরটা পরিবর্তন হবে। এই পরবর্তী ধ্বনি কি? তৎ জন্য। তৎ জন্য, হ্যাঁ। এখানে পরবর্তী ধ্বনি কি? জ। এই জয়ের কারণে কি এই খণ্ডতটা কি হয়ে যাবে? জয়ের মতো হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে বলেন তো? জ হচ্ছে আমার পরবর্তী ধ্বনি, জয়ের কারণে খণ্ডতা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? তৎজন্য। তৎজন্য। আবার দেখেন, উৎমুখ। এখানে ময়ের কারণে এই তটা, এটা পরবর্তী ধ্বনি ম, আর আগের ধ্বনি কি? ত। এই ময়ের কারণে ত কি হয়ে যাবে? ময়ের মতো হয়ে যাবে। তাহলে কি হবে? উম্মুখ। উৎমুখ থেকে, উৎমুখ থেকে কি হয়ে গেল? উম্মুখ। হ্যাঁ। আবার দেখেন, এটা আপনারা বলেন, এই যে একজন জিজ্ঞেস করছিলেন রান্না কি হবে, হ্যাঁ, রান্না কি হবে, এটা এটা বলেন তো আপনারা। রাধনা। রাধনা। রাধনা কি হবে? রাধনার পরাগত সমীকরণ কি হবে বলেন তো? রাধনার পরাগত সমীকরণ কি হবে? রাধনা থেকে রান্না। রান্না। রাধনা থেকে রান্না। হ্যাঁ। এই যে নয়ের প্রভাবে ধটাও কি হয়ে যাবে? ন হয়ে যাবে। এই চারটি চারটি বলেন তো কি হবে? চারটির পরাগত সমীকরণ কি হবে বলেন তো? চারটি, চারটির পরাগত সমীকরণ কি হবে বলেন তো? চারটি, গুড। চারটি থেকে চারটি। চারটি থেকে চারটি। এই টয়ের কারণে, এই টয়ের প্রভাবে রও টয়ের মতো হয়ে যাবে, চেহারা সেম হয়ে যাবে। চারটি, গুড। এই তো বুঝছেন। আশা করি প্রগত সমীকরণ পরাগত সমীকরণ ক্লিয়ার, খুবই সোজা। এবার হচ্ছে অনন্য সমীকরণ, ওই সেম কাহিনী, মারামারি। দুইজনের প্রভাবে দুইজনই পরিবর্তন হবে। বিদ্যা থেকে কি হয়ে গেল? বিদ্যা থেকে বিদ্যা। শব্দটা ছিল বিদ্যা, হয়ে গেল বিদ্যা। শব্দটা ছিল সত্য, হয়ে গেল সচ্চ। হ্যাঁ। একে অপরের মারামারির কারণে পুরো, দেখেন, পুরো শব্দটাই চেঞ্জ। শব্দটা ছিল আমার বিদ্যা, কিন্তু হয়ে গেছে কি? বিদ্যা। শব্দটা ছিল আমার সত্য, কিন্তু হয়ে গেছে কি? সচ্চ। একে অপরের প্রভাবে পুরো উভয় ধ্বনি যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে শব্দটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলবো, এটা কি আমরা বলবো? অনন্য সমীকরণ। দেখেন, এই বিদ্যাটাকে আমরা যদি একটু ভাঙি, তাহলে সবার বুঝতে একটু সুবিধা হবে। অনেকেরই মনে হতে পারে বিদ্যা থেকে বিদ্যা কেমন হয়েছে। দেখেন, বিদ্যাকে যদি আমরা ভাঙি, বিদ্যাকে ভাঙলে কি পাবো? ব যোগ রস্বই যোগ যোগ দ, বিদ্যা। এখানেও কিন্তু দুইটা দ যুক্ত বর্ণ অবস্থায় আছে। দ যোগ আ, এটা আমি বিদ্যা, বিদ্যাকে ভেঙে পাইছি, তাই না? বিদ্যা। এখন দেখেন উভয় ধ্বনি কিভাবে, এই যে উভয় ধ্বনি কিভাবে পরিবর্তনটা হয়। এই যে দুইটা দ, এই দুইটা দই কিন্তু, এই যে দুইটা দই কিন্তু কি হয়ে গেছে? জয়ের মতো হয়ে গেছে, বিদ্যা। দুইটা দ কি হয়ে গেছে? দুইটা দ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? জয়ের মতো হয়ে গেছে। তাহলে বিদ্যা থেকে কি পাইলাম? বিদ্যা। সত্য থেকেও দেখেন, এখানে কি সত্য? দুইটা ত আছে, দুইটা ত আছে। এই দুইটা তয় কি পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? সচ্চ, চয়ের মতো হয়ে গেছে। ত পরিবর্তন হয়ে চ হয়ে গেছে। আগেটা দ পরিবর্তন হয়ে জ হয়ে গেছে। মানে একে অপরের প্রভাবে যখন উভয় ধ্বনি পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো অনন্য সমীভবন। ঠিক আছে, তাহলে সমীভবনে কি দেখলাম? শব্দ মধ্যস্থ দুইটা ভিন্ন ধ্বনি, দুইটা ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে কি করবে? হ্যাঁ, ফেক আইডি ক্রিয়েট করবে। মানে টুইন হয়ে যাবে, সরি ফেক আইডি না, টুইন হয়ে যাবে। একে অপরের চেহারার মতো হয়ে যাবে, চেহারা সেম হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা বলবো সমীভবন। একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করবে, তখন সেটাকে আমরা বলবো সমীভবন। এবার আসি বিষমী ভবন। বিষমী ভবনটা কি? সমীভবনে কি দেখছিলাম? সমীভবনে দেখছিলাম দুইটা ভিন্ন ধ্বনি পরবর্তীতে কি ধ্বনি পরিবর্তনের মাধ্যমে একই চেহারার হয়ে গেছে। আর বিষমী ভবনটা উল্টা। এখানে এরা আগে একরকম থাকবে, চেহারা একরকম আগে ছিল, কিন্তু মারামারি করে এরা বিচ্ছেদ ঘটলে এদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। যেমন দেখেন, এখানে শব্দটা ছিল শরীর, দুইটা বর্ণ একই রকম, কিন্তু ধ্বনি পরিবর্তনের মাধ্যমে একটা বর্ণ পরিবর্তন হয়ে গেছে, র পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? লিল। ল। দুইটা সমবর্ণের যে কোনো একটার পরিবর্তন হলে হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। দুইটা সমবর্ণের যে কোনো একটা পরিবর্তন হইলে তখন সেটাকে বিষমীভবন বলে। অর্থাৎ দুইটা বর্ণই সমান হইতে হবে বিষমীভবনের ক্ষেত্রে। দুইটা বর্ণই সমান হইতে হবে। সেই সমান দুই বর্ণের মধ্যে যে কোনো একটার পরিবর্তন হইলেই সেটা হবে বিষমীভবন। যেমন দেখেন, লাল, দুইটা সেম বর্ণ না? লাল থেকে হয়ে গেছে নাল। আনানস। আনানস, দুইটা ন সেম বর্ণ, দুইটা ন একটা পরিবর্তন হয়ে র হয়ে গেছে, আনারস। আশা করি বিষমী ভবন ক্লিয়ার। বিষমী ভবনের সাথে ব্যঞ্জন বিকৃতি, সমীভবন কিচ্ছু মিলাতে পারবেন না। ব্যঞ্জন বিকৃতিতে কিন্তু দেখেন, কবাট কপাট, তারপরে লেবু নেবু,
শাক, শাক এগুলো ব্যঞ্জন বিকৃতির উদাহরণ, কিন্তু এগুলো কিন্তু একটাও সমান মানে সমবর্ণ নাই, যে একটারও কিন্তু চেহারা এক নাই। বিষয় ভবনের ক্ষেত্রে মাস্ট মনে রাখতে হবে দুইটা বর্ণই সেম চেহারার হইতে হবে, দুইটা বর্ণই সমবর্ণ হইতে হবে, তার মধ্যে একটার পরিবর্তন ঘটলে সেটাকে আমরা বলবো বিষয় ভবন। ক্লিয়ার? ব্যঞ্জন দ্বিত্ব পানির মতো সোজা এটা। কখনো কখনো আমরা কি করি, একটু জোর দিয়ে বলি না, পাক্কা কালকে তোর সাথে দেখা করতে যাবই, সকাল সকাল উঠেই ঘ্যান ঘ্যানানি শুরু করছোস। ছোট্ট কথাটা আমার একটু মনোযোগ দিয়ে শুনো, আমরা একটু বলি না জোর দিয়ে, আমাদের কোনো বক্তব্য যখন জোর দেওয়ার জন্য ব্যবহার করি তখন ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়। দ্বিত্ব মানে কি? দুইবার উচ্চারণ হয়, দ্বিত্ব উচ্চারণ হয়। এই দ্বিত্ব উচ্চারণটাকে আমরা বলবো ব্যঞ্জন দ্বিত্ব। যেমন দেখেন, পাকা, পাকা থেকে পাক্কা, এই ক ধ্বনিটা দুইবার উচ্চারিত হইলো। পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল, ছোট থেকে ছোট্ট। হ্যাঁ, কোনো ব্যঞ্জন ধ্বনি যখন দ্বিত্ব উচ্চারণ হবে তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন দ্বিত্ব। শেষ, সোজা। এবার আসি ব্যঞ্জন বিকৃতি বা ব্যঞ্জন চ্যুতি। এই ব্যঞ্জন বিকৃতির সাথে কে যেন হচ্ছে ধ্বনি বিপর্যয় গোলায় ফেলতো, এখন আর গোলাবেন না আশা করি। ব্যঞ্জন বিকৃতি মানে শব্দের মধ্যে মাঝে মধ্যে কি হবে, একটা ব্যঞ্জন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, একদম চেহারা পরিবর্তন হয়ে যাবে, পুরোপুরি পরিবর্তন হয়ে নতুন একটা ব্যঞ্জন ধ্বনি আসবে, তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। শব্দের মধ্যে কোনো কোনো সময় একটা ব্যঞ্জন পুরোপুরি পরিবর্তন হয়ে নতুন একটা ব্যঞ্জন যদি আসে সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। যেমন খেয়াল করেন, কবাট, কবাট থেকে কি হয়ে গেছে কপাট। এই যে এখানে কি ছিল, ব ছিল, বটা পরিবর্তন হয়ে গেছে, এই ব্যঞ্জন ধ্বনিটা পরিবর্তন হয়ে পুরোপুরি নতুন একটা ব্যঞ্জন আসছে, কবাট। বয়ের বদলে কি আসছে? পা, প। ব ধ্বনির পরিবর্তে প ধ্বনি আসছে। ধোবা, ধোবা, ধোবা থেকে কি হয়ে গেছে? ধোপা। এই ব ব্যঞ্জন ধ্বনিটা পরিবর্তন হইয়া পুরোপুরি অন্য একটা নতুন ব্যঞ্জন ধ্বনি হয়েছে। শাক, শাক থেকে কি হয়ে গেছে? শাক। হ্যাঁ, তাহলে কি দেখলাম, শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন পরিবর্তন হইয়া নতুন একটা ব্যঞ্জন ধ্বনিতে যদি কনভার্ট হয় তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। নাম দেখেই তো বোঝা যাচ্ছে ব্যঞ্জনটা বিকৃতি হয়ে গেছে, ব্যঞ্জনটা কি হয়ে গেছে? বিকৃতি হয়ে গেছে। ব্যঞ্জন চ্যুতি, এটা সোজা, খেয়াল করতে হবে। ব্যঞ্জন চ্যুতির ক্ষেত্রে নাম্বার ওয়ান, ব্যঞ্জনগুলো পাশাপাশি অবস্থিত হইতে হবে। কি হইতে হবে? দুইটা ব্যঞ্জনই পাশাপাশি অবস্থিত হইতে হবে এবং এরা শেষে থাকবে। এরা হচ্ছে পাশাপাশি সম উচ্চারণের দুইটা ব্যঞ্জন ধ্বনি থেকে যদি যে কোনো একটা লোপ পায়, যেমন দেখেন এখানে দেখেন বড় দিদি, দির উচ্চারণ যা, আরেকটা দি, দি দি, এটাকে আমরা কি করছি? দুইবার উচ্চারণ করছি, দুইটারই কিন্তু উচ্চারণ সেম। পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির, দুইটা সমধ্বনির যে কোনো একটার যদি লোপ পায় তখন সেটাকে আমরা বলবো ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি। যেমন দেখেন, শব্দটা ছিল বর দিদি, বর দিদি থেকে হয়ে গেছে কি? বরদি। বর দাদা থেকে কি হয়ে গেছে? বরদা। ছোট কাকা থেকে কি হয়ে গেছে? ছোটকা। ঠিক আছে? ব্যঞ্জনচ্যুতি ক্লিয়ার কিনা? পাশাপাশি অবস্থিত, পাশাপাশি অবস্থিত, পাশাপাশি অবস্থিত দুইটা সমধ্বনি যদি লোপ পায় তখন সেটাকে আমরা বলবো ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি। এখন মনে হইতে পারে ব্যঞ্জনচ্যুতি কেন, এটা বিষয়ী ভবন হইলো না? বিষয়ী ভবন কেন হবে? বিষয়ী ভবন হবে না, কেন হবে না আমি বলি। দেখেন, ব্যঞ্জনচ্যুতির ক্ষেত্রে যে কোনো একটা পুরোপুরি লোপ পেয়ে যাচ্ছে না। এখানে দ্বিত্ব চ্যুতির বিপরীত ব্যাপারটা এরকম না। দ্বিত্ব শব্দটা আপনারা কমপ্লিকেটেড করতেছেন কেন? দ্বিত্ব হচ্ছে আমরা কোনো কিছু জোর দেওয়ার জন্য ব্যবহার করব, পাকা থেকে পাক্কা। হ্যাঁ, আর ওরকম মনে হইতে পারে যে এখানে নতুন একটা ক আসছে, আগেটা তো ক ছিল না, ওই সেন্সে হয়তো বিপরীত বলছেন। এখানে আহ ওরকম বিপরীত টিপরীত কিছু না, জাস্ট দুইটার কনসেপ্টটা ভিন্ন। আর এখন মনে হইতে পারে এটা কেন বিষয়ী ভবন হইলো না, কারণ এখানেও তো দুইটা সমবর্ণের। দেখেন, বিষয়ী ভবনের ক্ষেত্রে কি হয়েছে, দুটি সমবর্ণের যে কোনো একটার পরিবর্তন ঘটছে, তাই না? যে কোনো একটা পরিবর্তন ঘটছে, কিন্তু ব্যঞ্জনচ্যুতি কি এটা হয়েছে যে কোনো একটা পরিবর্তন ঘটছে না, যে কোনো একটা বিলুপ্ত হয়ে গেছে পুরা, তাই না? তাহলে ব্যঞ্জনচ্যুতি আর বিষয় ভবনের মধ্যে প্যাচ লাগানো যাবে না। আচ্ছা, এটা ইজি লাগবে, বুঝতে পারতেছেন? এই রেকর্ডটা আবার দেখবেন, এই রিলেটেড এই স্লাইডটা আবার পড়ে ফেলবেন, এই রিলেটেড প্রশ্ন সলভ করবেন, তাহলেই মনে থাকবে। মানে মনে তো আসলে আপনার এমনি এমনি থাকবে না, মনে থাকানোর জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, বেশি বেশি প্রশ্ন সলভ করবেন, তাহলেই দেখবেন যে মনে থাকতেছে। এবার সে অন্তর্হতি, এটা কেমন দেখেন। অন্তর্হতি, শব্দের মাঝখান থেকে যখন কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে তখন সেটা হবে অন্তর্হতি। শব্দের মাঝখানে যখন মাঝখান থেকে যখন কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, বিলুপ্ত হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো অন্তর্হতি। তাহলে আমরা আগে পড়ছি শব্দের মাঝখান থেকে, এই যে একটু আগে পড়ছিলাম না, এখন অনেকের মাথার মধ্যে এই প্রশ্নটা ঘুরতেছে। এটা মাঝখান থেকে যখন স্বরধ্বনি লোপ পাবে তখন সেটা হবে স্বরলোপ।
আর ব্যঞ্জন ইয়ার ক্ষেত্রে অন্তর্হতির ক্ষেত্রে কি লোপ পাবে? স্বরধ্বনি, সরি ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি অন্তর্হতির ক্ষেত্রে কোনটা লোপ পাবে? ব্যঞ্জন ধ্বনি। আর স্বরলোপের ক্ষেত্রে কি লোপ পাইতো? স্বরধ্বনি। ঠিক আছে, কনফিউজড হওয়া যাবে না, খেয়াল কইরা। শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন সেটাকে আমরা বলবো অন্তর্হতি। যেমন দেখেন, ফাল্গুন, ফাল্গুন, ফাল্গুনটাকে যদি ভাঙি, ফ যোগ আ যোগ ল, ফাল্গুন যোগ গ যোগ উ যোগ ন। হ্যাঁ, ফাল্গুন থেকে কি হয়ে গেছে? ফাগুন। দেখি তো কি কি লোপ, মানে কি লোপ পাইছে? ফা, প যোগ আ যোগ গ যোগ উ যোগ ন। কি লোপ পাইছে বলেন তো, তাহলে একটু তাকান। এখানে কি ছিল আর এখানে কি ছিল? কোনটা লোপ পাইছে? কোন ধ্বনিটা লোপ পাইছে? তাড়াতাড়ি অ্যান্সার করবেন। আমার 8:30টায় বাস, অলরেডি 7টা বেজে গেছে। ল, ল ধ্বনিটা লোপ পাইছে। তাহলে বুঝছেন, শব্দের মাঝখান থেকে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন সেটাকে আমরা বলবো ফা, অন্তর্হতি। আবার দেখেন, ফলাহার, ফলাহার থেকে কি হয়ে গেছে? ফলার। কি লোপ পাইছে? হ লোপ পেয়েছে। আলাহিদা থেকে কি হয়ে গেছে? আলাদা। কি লোপ পেয়েছে? হ লোপ পেয়েছে। আশা করি ক্লিয়ার। শব্দের মাঝখান থেকে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন সেটাকে আমরা বলবো অন্তর্হুতি। এবার আসি অভিশ্রুতি। এটা মোটামুটি সবার কাছে কঠিন লাগে, বুঝে না যে অভিশ্রুতি জিনিসটা আসলে কি। আর এটা বইয়ের সংজ্ঞাটাও একটু কঠিন। কঠিন লাগাটা খুবই স্বাভাবিক। আপু, আমি ঢাকা যাব আপু, আপু বা ভাইয়া যাই হোক। তো অভিশ্রুতিটা, আমরা এটা হচ্ছে অপিনিয়তি থেকে আসে, অপিনিয়তি জাত, অপিনিয়তি থেকে অভিশ্রুতিটা আসে। এটা একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন, পরীক্ষা প্রশ্ন আসতে পারে। অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির পরের পর্যায়টা, অপিনিহিতির পরের ধাপটাই হচ্ছে অভিশ্রুতি। হ্যাঁ, এখন এটার ভিতরে অনেক প্যাচ আছে, এত কিছু মনে রাখার দরকার নাই। আপনি অভিশ্রুতি পরীক্ষার হলে কিভাবে চিনবেন? এই যে মধুমিতা আপু খুব সুন্দর একটা কথা বলছে, অভিশ্রুতি পরীক্ষার হলে কিভাবে চিনবেন? খুব সহজে। সাধু ভাষার ক্রিয়াপদটা পরিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে চলিত রূপ লাভ করবে। এক কথায়, সাধু থেকে, সাধু থেকে কি হবে? চলিত হবে। সাধু ভাষার ক্রিয়াপদটা পরিবর্তনের মাধ্যমে চলিত হবে। যেমন আমি যদি দেখি, বলিয়া, বলিয়া থেকে কি হবে? বলে। শুনিয়া থেকে শুনে, এখানে বলে, শুনে, করে, এগুলো হচ্ছে অভিশ্রুতির উদাহরণ। খুব সহজে মনে রাখার জন্য। এটা অপিনিহিতির একটা পরবর্তী পর্যায়। এটা কি করে? অভিশ্রুতিটা কিভাবে হয়? সাধু ভাষার ক্রিয়াপদটা পরিবর্তনের মাধ্যমে চলিত রূপ লাভ করবে। যেমন বলিয়া, এটা সাধু, হয়ে গেল কি? বলে, এটা চলিত। শুনিয়া থেকে শুনে, করিয়া থেকে করে। এরপরে নতুন বাংলা নবম দশম শ্রেণী বোর্ড বইতে নতুন দুইটা ধ্বনি পরিবর্তন অ্যাড করছে। একটা হচ্ছে রকার লোপ আর একটা হচ্ছে হকার লোপ। ওই দুইটা সম্পর্কে আমরা একটু পড়বো, যে রকার লোপটা কি। রকার লোপ মানে দেখেই তো বুঝতে পারতেছি, মানে র বিলুপ্ত হয়ে যাবে। যদি র বিলুপ্ত হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো রকার লোপ। উচ্চারণের সুবিধার জন্য শব্দের মাঝখান থেকে যদি র বিলুপ্ত হয়ে যায়, র, প্রথমত র বিলুপ্ত হয়ে যাবে, আর পরবর্তীতে কি হবে? পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হবে। রকার লোপে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হবে, এখনই শুরু হবে। আপু, সমীভবনের সাথে কিভাবে আমি এটা পরিবর্তন করব? সমীভবনের সাথে কিভাবে আমি এটা আলাদা করব, মানে পরিবর্তন করব না, ঠিক আলাদা করব, আমি স্লাইডে রেখেছি। তাহলে উচ্চারণের সুবিধার জন্য নাম্বার ওয়ান, রকার লোপের ক্ষেত্রে কি কি মনে রাখবো? রকার লোপের ক্ষেত্রে কি কি মনে রাখবো? নাম্বার ওয়ান, উচ্চারণের সুবিধার জন্য শব্দের মাঝখান থেকে প্রথমত র বিলুপ্ত হবে। নাম্বার টু, র বিলুপ্ত হওয়ার পরে র এর ঠিক পরের যে ব্যঞ্জনটা, র এর ঠিক পরের ব্যঞ্জনটা দ্বিত্ব হবে, মানে দুইবার উচ্চারণ হবে। করতে থেকে করতে, মারলাম থেকে মারলাম, করলাম থেকে করলাম। এই যে এখানে দেখি, এখানে আবার রকার সহ, মানে কি? র বিলুপ্ত হয়ে যাবে, র এখান থেকে চলে গেল, তার পরবর্তী ব্যঞ্জনটা দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে কি? দুইবার উচ্চারণ হবে। র এর পরবর্তী ব্যঞ্জন কি? ত। তাহলে কি হবে? করতে থেকে কত্তে, মারলাম থেকে মারলাম, করলাম থেকে করলাম। আশা করি রকার লোপ ক্লিয়ার। এখন রকার লোপ বনাম পরাগত সমীভবন, এটা সমীভবন কেন হইল না? সমীভবনের ক্ষেত্রেও তো দ্বিত্ব হয়। হ্যাঁ, প্রথমত এটা রকার লোপ আর পরাগত সমীভবনের মধ্যে আমি আলাদা কিভাবে করব? ব্যাপারটা যদি যুক্ত ব্যঞ্জন যদি না থাকে, যেমন দেখেন এইখানে কি ছিল? শব্দটা ছিল আমার তরকারি, শব্দটি ছিল আমার, আমরা করতে থেকে বলি, করতে থেকে বলি, করতে দিয়ে বলি, করতে থেকে কি হয়ে গেল? কত্তে। এটা কিসের উদাহরণ বলেন তো? এটা সরি, করতে বানানটা এটা কি হবে? এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে রকার লোপের উদাহরণ। দেখেন, যদি যুক্ত ব্যঞ্জন না থাকে, শব্দের মধ্যে যদি কোনো যুক্ত ব্যঞ্জন না থাকে এবং সেখান থেকে যদি র লোপ পায়, এটা তক্কারিও হইতে পারে, কোনো সমস্যা নাই। তক্কিরি তক্কারি দুইটাই হইতে পারে, কোনো প্যারা নাই, একই জিনিস। এখানে অবলিক দিয়ে লিখে দিলাম, নইলে আবার আপনারা এটা নিয়েও ইয়া করবেন। আচ্ছা, করতে থেকে করতে, দেখেন
রকার লোপ আর সমীভবনটা, পরাগত সমীভবনটা কিভাবে আমি আলাদা করব? রকার লোপের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন থাকবে না। এই শব্দটার মধ্যে কোনো যুক্ত ব্যঞ্জন নাই। যেমন দেখেন, করতে, আগে কি দেখছিলাম, মারলাম, করলাম, কোনোটাই কিন্তু যুক্ত ব্যঞ্জন নাই। যদি যুক্ত ব্যঞ্জন না থাকে এবং সেখান থেকে যদি রকার লোপ পায় এবং পরবর্তী বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়, সেটা হবে রকার লোপের উদাহরণ। আর যদি যুক্ত ব্যঞ্জন থাকে, যেমন দেখেন তর্ক, তর্ক থেকে, তর্ক থেকে কি হয়ে গেল? তক্ক। তর্ক থেকে কি হয়ে গেল? তক্ক। যদি যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে এটা হবে সমীভবনের উদাহরণ। সেক্ষেত্রে এটা হবে সমীভবনের উদাহরণ। এখন সব সমীভবনে কিন্তু যুক্ত ব্যঞ্জন থাকে না। যেমন দেখেন, রাত যোগ না রান্না, হ্যাঁ, কাঁধ যোগ না কান্না, ধর যোগ না ধর না, এগুলোতে তো যুক্ত বর্ণ নাই। তাহলে পরীক্ষার হলে এগুলোকে আমি আলাদা করব। এটা মেইনলি রকার লোপ তো আগে ছিল না, আগে হচ্ছে সমীভবনটাই ছিল। নতুন নবম দশম শ্রেণীর বোর্ড বইতে নতুন হচ্ছে এটা ইনক্লুড করছে। তো পরীক্ষার হলে যদি রকার লোপ থাকে, রকার লোপ এবং সমীভবন দুটোই উত্তর মানে অপশনে থাকে, তাহলে কোনটা দাগাবেন? রকার লোপ দাগাবেন, হ্যাঁ। আর যদি অপশনে যেটা থাকবে ওটা দাগাবেন। কারণ নবম দশম শ্রেণী বোর্ড বইতে যেহেতু রকার লোপটা ইনক্লুড করছে আর অপশনে যদি রকার লোপ থাকে, তাহলে আপনি রকার লোপই দাগাবেন যদি যুক্ত ব্যঞ্জন না থাকে। হ্যাঁ। আর যদি যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন থেকে যদি রকার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন যদি দ্বিত্ব হয়, সেক্ষেত্রে তো ওটা অবশ্যই সমীভবনই হবে। এখানে দেখেন আমি ক্লিয়ার করে দিছি, করতে, কর্তে, তরকারি, তক্কিরি, এগুলো সাধারণত পরীক্ষায় আসলে রকার লোপ দাগাবেন। ঠিক আছে। আর অপশনে যদি রকার লোপ না থাকে তাহলে পরাগত সমীভবন দাগাবেন। আবার দেখেন, স্বর্গ, সজ্ঞ, তর্ক, তক্ক, কর্তা, কর্তা, এগুলো যদি অপশনে পরীক্ষায় আসে তাহলে রকার লোপ না দাগিয়ে কি দাগাবেন? সমীভবন দাগাবেন। এটা মেনলি যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আর কি এটা প্রযোজ্য। আর অন্য সকল ক্ষেত্রে অপশনে যেটা থাকবে ওটাই দাগাবেন। আর যদি কোনো কারণে পরাগত সমীভবনটা না থাকে তখন রকার লোপ দাগাবেন। এই স্লাইডটা জাস্ট একবার দেখেন, আমি যেটা বলছি আপনারা বুঝতে পারছেন কিনা। মানে এত জটিল ভাবে চিন্তা করারও কিছু নাই, এক স্লাইডে সুন্দরভাবে লেখা আছে। আমরা সাধারণত রকার লোপ আর পরাগত সমীভবন সহজে আলাদা করতে পারবো না, যেহেতু পরাগত সমীভবনটা আগে থেকেই ছিল, রকার লোপটা নতুন করে ইনক্লুড করা হয়েছে। আমরা শুধুমাত্র যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আলাদা করতে পারি রকার লোপটা আর পরাগত সমীভবনটা। হ্যাঁ। সেক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে কিভাবে উত্তর করতে হবে সেটা আমি বলে দিছি। আর স্ক্রিনশট তো নেওয়ার দরকার নাই, স্ক্রিন স্লাইড তো দিয়ে দেওয়া হবে, স্লাইড তো থাকবে। হ্যাঁ। আর যদি যুক্ত ব্যঞ্জন না থাকে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে অপশনে যেটা থাকবে ওইটা উত্তর করবেন। ঠিক আছে। যেমন দেখেন, এই যে যুক্ত ব্যঞ্জন ছাড়া তো র আপনি পাবেনও না। এই যে রাত যোগ না রান্না, কাজ যোগ না কাঁদ না, এখানে তো কোনো র নাই। এখানে তো কোনো র নাই সমীভবনের যে উদাহরণগুলো, বাকি যে সমীভবনের উদাহরণ আছে। তারপরে এই যে দেখেন, গল্প থেকে হয়ে গেল গপ্প, এখানে তো কোনো র নাই। তো রকারের ক্ষেত্রে, রকার লোপের ক্ষেত্রেই তো আমাদের মেনলি কনফিউশনটা হয় যে এটা রকার লোপ দাগাবো নাকি সমীভবন দাগাবো। সেক্ষেত্রে এই যে বললাম, যদি যুক্ত ব্যঞ্জন না থাকে তখন রকার লোপ হবে, আর যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে পরাগত সমীভবন হবে। খুব সুন্দর করে এখানে ক্লিয়ার করা আছে। এবার আসি হকার লোপ কি। হকার লোপ, হকার লোপ কি? হ লোপ পাবে, শব্দের মধ্যে থেকে হ লোপ পাবে। এখানে কোনো পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হওয়ার মতো কোনো কাহিনী নাই। আল্লাহ বাঁচাইছে, সমীভবনের সাথে কোনো প্যাচ নাই। ঠিক আছে। এটার আবার একটা প্যাচ আছে অন্য একজনের সাথে, সেটা আমি বলবো। আচ্ছা, উচ্চারণের সুবিধার জন্য শব্দের মাঝখান থেকে যদি হ লোপ পায় সেটা হবে হকার লোপ। যেমন দেখেন, গাহিল, হকার লোপের ক্ষেত্রে শুধুমাত্র হয় লোপ পাবে। হ্যাঁ। মাস্ট হ লোপ পাইতে হবে, অন্য কিছু মানে সাথে সাথে অন্য কিছু মানে ইয়া হিসেবে, বোনাস হিসেবে লোপ পাইতেও পারে নাও পাইতে পারে, ওটা আমাদের মাথা ব্যথা না। হকার লোপের ক্ষেত্রে মাস্ট হ লোপ পাইতে হবে। ঠিক আছে। নইলে তো নামের সার্থকতা থাকলো না। গাহিলো থেকে কি হইলো? গাইলো। এখানে হ ছিল, হ লোপ পেয়ে গাইলো, খালি ই ধ্বনিটা রয়ে গেল। চাহিলো থেকে কি হয়ে গেল? চাইলো, চাহিলো। চ যোগ আ যোগ হ, সরি সরি, হ যোগ ই যোগ ল যোগ ও। হ্যাঁ। তো এখান থেকে হটা লোপ পাইলো, তাহলে কি হয়ে গেল? চাইলো। ই ধ্বনিটা থেকে গেল, হ লোপ পাইলো। কহিলো থেকে কি হইলো? কইলো। সিপাহী থেকে কি হইলো? সিপাই। সিপাই। ঠিক আছে। সিপাই। এখন এই হকার লোপের সাথে আমরা আগে একটা জিনিস পড়ে আসছি। কি পড়ে আসছি? অন্তর্হতি। কি হকার লোপের সাথে অন্তর্হতির মনে হইতে পারে না যে অন্তর্হতি? তাহলে হকার লোপ এখানেও দেখেন, ফলাহার, ফলাহার, এই যে এখান থেকেও কিন্তু হলপ পাইছে। ফলাহার কি হলপ পাইছে, আলাহিদা থেকে হলপ পাইছে, তাহলে এটা হকার লোপ হইলো না কেন? এখন আসেন, অপশনে যদি অন্তর্হতি এবং ফলাহার এবং আলাহিদার ক্ষেত্রে অপশনে যদি অন্তর্হতি এবং হকার লোপ দুইটাই থাকে, কোনটা উত্তর হবে? হকার লোপ উত্তর হবে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই অনুযায়ী। অন্যথায় অপশনে যেটা থাকবে ওইটা দেখাবেন। যদি অপশনে দুইটাই থাকে তাহলে হকার লোপ উত্তর হবে, অন্যথায় অপশনে যেটা থাকবে ওইটা দেখাবেন। ক্লিয়ার?
আর অন্তর্হতি আর হকার লোপের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, অন্তর্হতির ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনিটা অবশ্যই শব্দের মাঝখান থেকে, অন্তর মানে কি মাঝখান না, মাঝখান বুঝায় না, অন্তর্হতি শব্দের মাঝখান থেকে লোপ পাইবে অবশ্যই। আর হকার লোপ কি হবে, হকার লোপ হচ্ছে শব্দের মাঝখানে শেষে যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই লোপ পাইতে পারবে, কোনো সমস্যা নাই। তবে এই যে আলাহিদা এবং ফলাহারের ক্ষেত্রে অপশনে যদি হকার লোপ থাকে তাহলে অবশ্যই হকার লোপ দাগাইতে হবে। হ্যাঁ, অন্যথায় অপশনে যেটা থাকবে ওটা দাগাবেন। এবার আসেন, আমাদের লেকচার শেষ। আশা করি আপনাদের ক্লিয়ার। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। না, হ আর ই দুইটাই লোপ পেতে পারে সীমা আপু, এটা দিয়ে এটা দিয়ে কিছু বোঝা যাবে না। হয় এর সাথে অন্য কোনো স্বরধ্বনি লোপ পেতে পারে হকার লোপের ক্ষেত্রে, ঠিক আছে? হকার লোপের ক্ষেত্রে হয় এর সাথে অন্য কোনো স্বরধ্বনি বিলুপ্ত হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু মাস্ট হ লোপ পাইতেই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, আমাদের লেকচার হচ্ছে এই পর্যন্তই। এখন আমরা 4টা প্রশ্ন প্র্যাকটিস করবো, এরপর একটু বিরোচনটা দেখবো। স্কুল থেকে স্কুল, শুধু হ লোপ পায়, আবার মাঝে মাঝে হকারের সাথে আপনার কিছু ধ্বনিও লোপ পেতে পারে, কিছু ধ্বনিও লোপ পেতে পারে। হয় এর সাথে কোনো স্বর থাকলে তাও লোপ পেতেও পারে, আবার নাও পেতে পারে। আচ্ছা, স্কুল থেকে স্কুল কিসের উদাহরণ? আদি স্বরগম, আদি স্বরগম, গুড। একে ডি কেন হবে? স্কুল থেকে এই অপিনিহিতি, অপিনিহিতি কেন বলবেন? অপিনিহিতি পরের ইকার বা উকার আগে উচ্চারণের জন্য। হ্যাঁ হ্যাঁ, অপিনিহিতি কেন বলতেছেন? স্কুল ই, শব্দটা কি এরকম ছিল? স্কুলি শব্দটা কি এরকম ছিল? স্কুলি, স্কুল ই থেকে কি স্কুল আসছে? না, স্কুল ই তো ছিল না, পরের ইকার তো আগে উচ্চারণ হয় নাই, নতুন একটা ই ধ্বনি আসছে। অ্যান্সার দেয়া আছে কেন? অ্যান্সারটা আমি ইচ্ছা করেই দিচ্ছি। আচ্ছা, স্কুল থেকে স্কুল এটা আদি স্বরগমের উদাহরণ। রিক্সা থেকে রিস্কা কই কিসের উদাহরণ হবে? যতই অ্যান্সার দেয়া থাক তাও আপনারা অ্যান্সার লিখবেন, এখানে প্র্যাকটিস হবে। রিক্সা থেকে রিস্কা কি হবে? হ্যাঁ, ধ্বনি বিপর্যয়। আজি থেকে আইস, এটা হবে অপিনিহিতের উদাহরণ, কারণ আজ ই শেষে একটা ই ধ্বনি আছে, এটা আগে উচ্চারণ হয়ে যাবে। এটা হবে অপিনিহিতের উদাহরণ। যাদের অপিনিহিতি এখনো ক্লিয়ার না, এটা আমি অনেকক্ষণ ধরে বুঝাইছি, আপনারা কাইন্ডলি আবার একটু রেকর্ডটা দেখে নেবেন, ঠিক আছে? শরীর থেকে শরীর, এটা কিসের উদাহরণ? শরীর থেকে শরীর কিসের উদাহরণ? বিষয় ভবন, গুড, গুড, গুড। আচ্ছা চলেন আমরা এখন একটানে একটু বিরোচনটা দেখে নেই। আমরা আজকেও কয়েকটা সমার্থক শব্দ রাখবো। দেখেন সাপটা কি কিউট, আপনাদের দিকে তাকায় আছে। হ্যাঁ, মানে রিয়েল সাপ রাখলে তো আপনারা ভয় পেতেন, এই কারণে একটা কার্টুন সাপ রেখে দিছি। যাই হোক, সাপ বা সর্প এটা সমার্থক শব্দ যদি আমরা দেখি, সাপের সমার্থক শব্দ যেগুলো একটু একই রকম ওগুলো আমি একসাথে রাখার চেষ্টা করেছি। ভুজক, ভুজঙ্গ, ভুজঙ্গম। দেখেন, ভু মানে কি? ভুজ, ভুজ, ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে বাহু, গ মানে হচ্ছে গমন করা, ভুজ মানে হচ্ছে বাহু, আর গ মানে হচ্ছে গমন করা, ঠিক আছে? ভুজগ মানে হচ্ছে কি? বাহুর সাহায্যে যা গমন করে। জঙ্গম মানে হচ্ছে গতিশীল, বাহুর সাহায্যে যা গতিশীল, সেটাকে আমরা কি বলবি? সাপ কি বাহুর সাহায্যে চলে না? সাপ বাহুর সাহায্যে বাহুতে ভর করে চলে না, এই কারণে কি হবে? ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম সাপের সমার্থক শব্দ। উরক, উর মানে কি? বুক, উর মানে হচ্ছে এখানে বুক। সাপ কি করে? বুকে ভর দিয়ে চলে, গ মানে গমন, ঠিক আছে? তাহলে বুকে ভর দিয়ে যে গমন করে তাকে আমরা কি বলি? উরক। তাহলে সাপ বুকে ভর দিয়ে চলে, তাহলে সাপের সমার্থক শব্দ কি হবে? উরক, উরঙ্গ, উরঙ্গম। ওহি, ওহি সাপের সমার্থক শব্দ। আশি বিশ, বিশ বানানটা এখানে ভুল হয়েছে, এটা তাহলে মূর্ধন্য ষ হবে। আশি বিশ, আশি মানে কি? দাঁত। হ্যাঁ, যার দাঁতে বিষ আছে সেটাকে আমরা বলতেছি আশি বিষ। কার দাঁতে বিষ আছে? সাপের দাঁতে বিষ আছে, তাই না? এই যে ওহি, আশি বিশ, কাকোদর, কাকোদর কি? সাপের সমার্থক শব্দ। পবনাশ, নাগ নাগিনী, ছোটবেলায় নাগ নাগিনীর সিনেমা দেখতাম না আমরা, এই নাগ নাগিনী হচ্ছে সাপের সমার্থক শব্দ। ফণি, ফণাধর, ধর মানে ধরা, ধর মানে ধরা। দেখেন, ফণি ফণা ধরে রাখে যে, বিষধর বিষ ধরে রাখে যে, যে ফণি, ফণাধর, বিষধর, এগুলো আমরা দেখলেই চিনতে পারবো যেগুলো সাপের সমার্থক শব্দ। মেইনলি আনকমন হচ্ছে কাকোদর, কাকোদর, পবনাশ, এই দুইটা একটু আনকমন, এই দুইটা একটু ভালোভাবে দেখবেন। আপনার রুমমেটের নাম ওহি, ওরে আজকে থেকে সাপ ডাকবেন। আচ্ছা, এবার আসি বাগধারা। অঙ্কুশ তাড়না, অন্তর্গত আঘাত, আমাদের যে বিবেকে আমরা বলি না বিবেকের তাড়না, হ্যাঁ, মানে কন্টিনিউয়াসলি নিজের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর যে কোন্দলটা, ওইটাই হচ্ছে অঙ্কুশ তাড়না। অজগর বৃত্তি, অজগর বৃত্তি কি হবে? আলসেমি। অঞ্চল প্রভাব, একটা অঞ্চলে কার প্রভাব থাকে? স্ত্রীর প্রভাব থাকে, এভাবে মনে রাখবেন। অঞ্চল কে নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, ঘরে 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 কে ডিরেক্টর থাকে? কে সবকিছু পরিচালনা করে? স্ত্রী পরিচালনা করে। কার প্রভাব থাকে বেশি? স্ত্রীর। অঞ্চল প্রভাব বাগধারাটির অর্থ কি হবে? স্ত্রীর প্রভাব।
অনন্ত শয্যা, অনন্ত মানেই আমরা বলতেছি যে সর্বশেষ শয্যা, একদম আজীবনের জন্য আপনি যখন শুয়ে পড়বেন, কখন শুয়ে পড়বেন? যখন আমরা কেউ মারা যাব, তাই না? হ্যাঁ, অনন্ত শয্যা, শেষ শয্যা, অন্ধি সন্ধি, ফাঁক ফোকর। ওই যে বলে না, তুমি এত ফাঁক ফোকর খুঁজতেছো কেন? অন্ধি সন্ধি, ফাঁক ফোকর, অপগণ্ড, অকর্মণ্য বা অপ্রাপ্তবয়স্ক, অবরে সবরে মানে মাঝে মাঝে, মানে এই ব্যাপারটা সবসময় হয় না, মাঝে মধ্যে হয়, অবরে সবরে মানে কালে ভদ্রে। অশ্বমেধ যজ্ঞ, তুমি তো অশ্বমেধ যজ্ঞ সাজায় বসে আছো, আমরা বলি না অনেক সময় অশ্বমেধ যজ্ঞ বিপুল আয়োজন। অষ্ট কপালে বা আট কপালে কি হবে? হতভাগ্য। এবার আসি বিপরীত শব্দ। খুব সোজা, আবাদির বিপরীত শব্দ কি হবে? অনাবাদি, আর্য, অনার্য, আসমান, জমিন, আপদ, নিরাপদ, আগত, অনাগত, আত্ম, আত্ম মানে কি? নিজ। আত্মর বিপরীত শব্দ কি হবে? পর। আমির, আমিরের বিপরীত শব্দ কি হবে? ফকির। আবিল, অনাবিল, আস্থা, অনাস্থা। এক কথায় প্রকাশ। এখানে আমি জয়ন্ত রিলেটেড শব্দগুলো রাখছি, এখান থেকে প্রায় পরীক্ষায় আসে যে 75 বছর পূর্তিকে কি বলে, 60 বছর পূর্তিকে কি বলে, এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জয় সূচক যে উৎসব বা জন্মতিথি উপলক্ষে যে উৎসব, সেটাকে আমরা কি বলতেছি? আমরা এক কথায় সেটাকে আমরা বলতেছি জয়ন্তী। তাহলে 25 বছর পূর্তিকে আমরা কি বলবো? রজত জয়ন্তী। এগুলো আমি যতবার পড়ি তত ভুলে যাই, বুঝছেন? 50 বছর পূর্তিকে কি বলে? সুবর্ণ বা স্বর্ণ জয়ন্তী। 50 বছরে আমরা সোনা পেয়ে গেছি, তার সাথে 10 বছর অ্যাড করলে সোনার থেকে একটু মূল্যবান কি পাবো? হীরক জয়ন্তী, ঠিক আছে? 60 বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী। সোনার থেকে আরেকটু মূল্যবান হচ্ছে হীরা, তার সাথে 10 বছর অ্যাড করলে আমরা হীরক জয়ন্তী পাইলাম। হীরার থেকে আরেকটু মূল্যবান হচ্ছে প্লাটিনাম। হ্যাঁ, তো হীরার সাথে 15 বছর অ্যাড করে, 15 বছর অ্যাড করে আমরা পাবো প্লাটিনাম, যেহেতু প্লাটিনামের দাম আরো একটু বেশি। তাহলে 75 বছর পূর্তিকে আমরা বলবো প্লাটিনাম জয়ন্তী। 100 বছর পূর্তিকে কি বলবো? শতবর্ষ। আর সার্ধ শত, সার্ধ শত কখন হবে? যখন সেটা 150 বছর হবে, 150 বছরকে আমরা বলবো সার্ধ শত। আর 200 বছর পূর্তিকে কি বলবো? দ্বিশতবর্ষ। হ্যাঁ, পাশে পরিভাষা। অ্যাটেস্টেড, সত্যায়িত, সত্যায়িত, সত্যায়িত বানানটা খেয়াল করতে হবে, সত্যায়িত না কিন্তু, সত্যায়িত, সত্যায়িত বানানটা খেয়াল করবেন। অ্যাটেস্টেড, সত্যায়িত। আর্কিটাইপ মানে আদিরূপ। হ্যাঁ, অ্যাডজর্নমেন্ট, মুলতবি, কোনো কিছু ইয়া করে রাখা, আমরা বলি অ্যাডজর্ন করে রাখছে, মুলতবি করে রাখা, স্থগিত করে রাখা। অ্যামেন্ডমেন্ট, সংশোধনী, অ্যামেন্ডমেন্ট, সংশোধনী। অ্যান্টিসিপেশন, প্রাক চিন্তন। হ্যাঁ, অ্যামপ্লিটিউড মানে কি? বিস্তার, কোনো কিছু ছড়িয়ে যাওয়া। অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত। হুম, অ্যানোটেশন কি হবে? টিকা। অ্যাম্বিগুয়াস, দ্ব্যর্থক মানে এটা হবে নাকি ওটা হবে, মানে একটা দ্বিধান্বিত যে চিন্তা ভাবনাগুলা। অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন বিস্তার। এই যে অ্যাম্প্লিটিউডের নাউন ফর্ম হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। আর্কাইভস, মহাফেজখানা। আর্কাইভের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত, এই মহাফেজখানা কিন্তু জানতাম না। ফেসবুকে আমরা কোনো কিছু আর্কাইভ করে রাখতে পারি, আমাদের ডিভাইস আমরা কোনো কিছু মানে ফেসবুকের যে কোনো ছবি, রিলস, স্টোরি, এগুলো কি আর্কাইভ থাকে? আমাদের ফোনেরও অনেক কিছু আমরা আর্কাইভ করে রাখতে পারি, কিন্তু এটার অর্থ যে মহাফেজখানা, এটা তো জানতাম না রে ভাই। মহাফেজখানা কি উইয়ার্ড একটা নাম, তাই না? আর্কাইভস মানে কি? মহাফেজখানা। অ্যাডামস অ্যাপেল, নিষিদ্ধ ফল। অ্যানেক্স, অ্যানেক্স মানে কি? পরিশিষ্ট। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। কেউ একজন একটু রিক্যাপের কথা বলছিলেন, রিক্যাপটা করিয়ে দিতে পারলে? আচ্ছা যাই, আমি 1 মিনিট একটু রিক্যাপ করে দিয়ে আসি। রিক্যাপটা করে দিতে পারলে ভালো হতো, আমার ওই যে একটু তাড়াহুড়োর কারণে আমি। আচ্ছা, আমাদের টপিক ছিল ধ্বনি পরিবর্তন। আচ্ছা, ধ্বনি পরিবর্তনটা কি কয় ভাবে হইতে পারে? ধ্বনি লোপ, ধ্বনির আগমন, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থান বিনিময়। আচ্ছা, তারপরে কি স্বরাগম মানে কি? স্বরাগম মানে হচ্ছে স্বরধ্বনির আগমন ঘটবে। হ্যাঁ, আর আদি স্বরাগম, শব্দের শুরুতে স্বরধ্বনি আসবে। অন্ত স্বরাগম, শব্দের শেষে স্বরধ্বনি আসবে। মধ্য স্বরাগম কি? শব্দের মাঝখানে আসবে, অর্থাৎ যুক্ত সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসবে এবং ব্যঞ্জন ধ্বনি মানে সংযুক্ত ব্যঞ্জনটাকে আলাদা করে ফেলবে, ভেঙে আলাদা করে ফেলবে। অপিনিহিতি, দুইটা জিনিস মনে রাখবো। শব্দের শেষে যদি ইকার বা উকার থাকে সেটা আগে উচ্চারিত হবে, আর যদি কোনো যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে তার মাঝখানে যদি হঠাৎ করে আকাশ থেকে উইরা এসে জুইরা বসে, যুক্ত ব্যঞ্জনের মাঝখানে যদি ইকার বা উকার বসে, তখনও সেটা অপিনিহিতি হবে। এটা নট নেসেসারি যে শেষে থাকতে হবে। হ্যাঁ, 2 নাম্বার রুলসের ক্ষেত্রে শেষে উকার বা ইকার বা উকার থাকতে হবে, ব্যাপারটা এরকম না হুট করে মাঝখানে চলে আসবে যুক্ত ব্যঞ্জনের। অসমীকরণ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যদি একটা অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত করি সেটা হবে অসমীকরণ, যেমন টপাটপ, টপ টপ থেকে টপাটপ। স্বরসঙ্গতি কি হবে? একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনির পরিবর্তন। প্রথমটা যদি ফিক্স থাকে, পরেরটা যদি পরিবর্তন হয় সেটা প্রগত। পরেরটা ফিক্স থেকে প্রথমটা পরিবর্তন হলে সেটা পরগত। মধ্যগত মানে কি? মাঝখানেটা পরিবর্তন হবে। অন্যান্য মানে হচ্ছে উভয় স্বরই পরিবর্তন হবে। স্বরলোপ বা সম্প্রকর্ষ, এটাও
স্বরধ্বনি বিলুপ্ত ঘটবে। শুরু থেকে বিলুপ্ত হইলে আদি স্বরলোপ, মাঝখান থেকে বিলুপ্ত হইলে মধ্য স্বরলোপ, শেষ থেকে বিলুপ্ত হইলে অন্ত স্বরলোপ। এটা হচ্ছে স্বরাগমের একটা বিপরীত প্রক্রিয়া। ধ্বনি বিপর্যয়, বিপর্যয় একদম ম্যাসাকার করে ফেলবে। কেমনে? জায়গা পরিবর্তন করে, এই আমার জায়গা থেকে সর, আমাকে জায়গা দে, এরকম জায়গা বদল করে ফেলবে জাস্ট। সমীভবন, দুইটা ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে যদি সমতা লাভ করে তখন সেটা হবে সমীভবন। বিষমীভবন, দুইটা সমবর্ণের একই রকম চেহারার যে কোনো একটা যদি মারামারি করে, ধরেন চেহারা ভস্কাই ফেলছে, এমন ঘুষি দিয়ে যাইতেছে না, বিষমীভবন হবে ওইটা। দুইটা সমবর্ণের একটার পরিবর্তন হবে। ব্যঞ্জন দ্বিত্ব, যখন কোনো কিছু জোর দেওয়ার জন্য ব্যবহার করব তখন ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হবে, যেমন পাকা থেকে পাক্কা। ব্যঞ্জন বিকৃতি, শব্দের মাঝখান থেকে যে কোনো একটা ব্যঞ্জন কি হবে, পরিবর্তন হয়ে নতুন একটা ব্যঞ্জন ধ্বনি হবে। হ্যাঁ, যেমন কবাট থেকে কপাট, ব পরিবর্তন হয়ে পুরোপুরি নতুন একটা ব্যঞ্জন আসছে। ব্যঞ্জন চ্যুতি, পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জন থেকে যদি একটার বিলুপ্তি ঘটে সেটা ব্যঞ্জন চ্যুতি। অন্তর্হতি, শব্দের মাঝখান থেকে একটা ব্যঞ্জন ধ্বনি বিলুপ্ত হবে। অভিশ্রুতি মানে সাধুপদটা চলিত পদ হয়ে যাবে। রকার লোপ, ওই যে র লোপ পাবে, পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হবে। হকার লোপ কি, শব্দের মাঝখান থেকে হ লোপ পাবে। এই তো আমাদের স্লাইড হচ্ছে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করবেন, আমি হচ্ছে ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।